Assalamu alaikum, everyone. Welcome to the third lecture of 20th Century English Literature 2, ENG 4233. আজকের লেকচারটা লেকচার 2 এর কন্টিনিউয়েশন, সেটা আপনারা প্রথম স্লাইডে গেলেই পাবেন। আমাদের ফার্স্ট স্লাইড, তার টাইটেল আপনারা দেখতে পাচ্ছেন, দ্য লাইফ ফোর্স ইন ম্যান অ্যান্ড সুপারম্যান। লাইফ ফোর্স আইডিয়াটা প্রথমে আমাদের গ্রো করা দরকার। লাইফ ফোর্স বিষয়টা কি, এটার মানে কি, এটাই আমাদের আস্তে আস্তে আমরা আমাদের ক্লাসের প্রথম পার্টে আমরা লাইফ ফোর্সটা বোঝার চেষ্টা করব। তার আগে আমরা গত ক্লাসের একটু রিভিশন আমরা করি। গত ক্লাসে আমরা কি করেছিলাম? ইন দিস প্লে, আমাদের এই নাটকে, অক্টেভিয়াস ইজ হি হ্যাজ এ পোয়েটিক টেম্পারমেন্ট, যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম। অক্টেভিয়াস রবিনসন, তার সম্পর্কে কোয়েশ্চেন এসেছিল। অক্টেভিয়াস is blindly in love with Anne Whitefield. এই অক্টেভিয়াস উনি কবিতা লিখেন, ওনার একটা পোয়েটিক টেম্পারমেন্ট আছে, উনি কবি মানুষ, খুবই ইমোশনাল, ভেরি সেন্সিটিভ, ভেরি ইমোশনাল। হি knows all the defects of Anne. অক্টেভিয়াস খুব ভালো করেই জানে অ্যান পারফেক্ট গার্ল না, অ্যান ইজ নট এ পারফেক্ট ওম্যান, বাট nevertheless, এত কিছু সত্ত্বেও, he is madly in love with her. অক্টেভিয়াস অন্ধভাবে ভালোবাসে অ্যান হোয়াইটফিল্ডকে। অ্যানও কম যায় না, অ্যানও তাকে ঘোরাচ্ছে নাকি দড়ি দিয়ে। অ্যান এনকারেজেস হিম, অ্যান ওকে সবসময় প্রশ্রয় দেয়, পাত্তা দেয়। অ্যান ইন্ডালজেস হিম অ্যান্ড কলস হিম রেকিটেকি টাভে, ওকে এই দুষ্টু মিষ্টি নামে ডাকে, রেকিটেকি টাভে। এরকম নাম শোনার পর তো অক্টেভিয়াস আরো বেশি খুশি। অ্যান যেহেতু ওকে এরকম দুষ্টু মিষ্টি নামে ডাকছে, তার মানে অ্যানের নিশ্চয়ই ওর প্রতি একটা ইমোশন কাজ করছে। অ্যান এনকারেজেস অক্টেভিয়াস, অ্যান অক্টেভিয়াসকে প্রশ্রয় দিচ্ছে, ইন্ডালজ করছে, অ্যান্ড কলস হিম রিকি টেকি টাভি, বাট শি ডাজ নট অ্যাকচুয়ালি লাভ হিম। অ্যান শুধু ওকে ঝুলিয়ে রাখছে, ওকে হ্যাঁও বলছে না, নাও বলছে না, ওকে ঝুলিয়ে রাখছে। নাটকের শেষে আমরা দেখতে পাই অক্টেভিয়াস হি ইজ আ ব্রোকেন ম্যান অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে। নাটকের শেষে আমরা তাকে একজন একজন ব্রোকেন হার্টেড পার্সন হিসেবে পাচ্ছি, কারণ অ্যান ট্যানারকে বিয়ে করবে এবং অক্টেভিয়াস উইল বি এ ব্রোকেন ম্যান উইথ এ ব্রোকেন হার্ট। এখানে আমরা কি পাচ্ছি? এই প্যারাগ্রাফটাতে আমরা কি পাচ্ছি? এই প্যারাগ্রাফটাতে পাচ্ছি যে অক্টেভিয়াস অ্যানকে প্রচন্ড ভালোবাসে, অন্ধভাবে ভালোবাসে। অ্যান অক্টেভিয়াসকে রিজেক্ট করছে না সরাসরি, ওকে ঝুলিয়ে রাখছে, ওকে রিকি টিকি ট্যাভি নামে ডাকছে। এই নামে ডাকার কারণে অক্টেভিয়াসের ধারণা অ্যান রিয়েলি লাভস হিম। কিন্তু অক্টেভিয়াস নাটকের শেষে সে অ্যানের কাছ থেকে সে ইনডিরেক্টলি রিজেক্ট হবে, কারণ অ্যান আলটিমেটলি বিয়ে করবে ট্যানারকে। ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে, অ্যান এবং অক্টেভিয়াস। অ্যান এবং অক্টেভিয়াস এরা দুইজন ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। ধীরে ধীরে অ্যানের প্রতি অক্টেভিয়াসের যে ফ্যাসিনেশন, সেটা গ্রো করেছে, একটা সময় সেটা অবসেশনে পরিণত হয়। অক্টেভিয়াস অলমোস্ট অবসেসড উইথ অ্যান। যখন আমরা কারোর প্রতি বা কোনো বিষয়ের প্রতি অবসেসড হয়ে যাই, আমরা অন্ধভাবে সেটাকে পাওয়ার চেষ্টা করি, উই বিকাম অবসেসড, তখন কিন্তু তার ফলাফল ভালো হয় না। ইট উইল ব্রিং আস হার্ম, এটা আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এভাবেই আমরা দেখতে পাচ্ছি অক্টেভিয়াস ইজ অবসেসড উইথ অ্যান এবং আলটিমেটলি অক্টেভিয়াস ইজ আ ব্রোকেন হার্টেড পারসন।
এবার আমরা আসি অ্যানের ব্যাপারে। অ্যান গত 2 লেকচার ধরেই আমরা বলার চেষ্টা করছি, অ্যান ইজ আ ভেরি কমপ্লেক্স ক্যারেক্টার, নট এ ট্রেডিশনাল কনভেনশনাল টিপিক্যাল ভিক্টোরিয়ান গার্ল, but she is a very complex, cunning, smart, intelligent and manipulative character. অ্যান খুব সহজেই অন্যদেরকে ব্যবহার করতে পারে, অন্যদেরকে ইউজ করতে পারে নিজের সুবিধার জন্য। গত ক্লাসে আমরা দেখলাম যে অ্যান দুই দিকেই মিথ্যা বলছে শুধু নিজের স্বার্থ উদ্ধার করার জন্য। অ্যান ইজ ভেরি শার্প, ভেরি কানিং। অ্যান খুব ভালো করেই জানে মানুষকে কিভাবে কন্ট্রোল করা যায়। নাও ট্যানার লাভস অ্যান, but in a vague manner. Anne does not have a romantic attachment with John Tanner. হাইলাইট করেছি দেখেন, অ্যান কিন্তু ট্যানারকে যে ওই গভীরভাবে ভালোবাসে, তার প্রতি যে তার একটা রোমান্টিক অ্যাটাচমেন্ট আছে তা কিন্তু না। এটা কিন্তু ভাববেন না যে অ্যান ট্যানারের প্রেমে পড়েছে, প্রেমে পড়েনি। অ্যান ডাজ নট হ্যাভ আ রোমান্টিক অ্যাটাচমেন্ট উইথ জন ট্যানার। এটা যদি আমরা ভেবে ভুল করি যে ট্যানার অ্যান ট্যানারের প্রতি অ্যাট্রাক্টেড ইন রোমান্টিক ওয়ে, তাহলে কিন্তু ভুল হবে। ট্যানার লাভস অ্যান ইন এ ভেগ ম্যানার। ট্যানার অ্যান্ড এরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। অ্যানের প্রতি ওর হয়তো একটা সাবকনশিয়াস উইকনেস আছে, বাট দ্যাট ইজ ভেগ। দ্যাট অ্যাট্রাকশন ইজ ইন ট্যানার্স সাবকনশিয়াস। ট্যানারের অবচেতন মনে হয়তো বা লুকানো আছে, যেটা ট্যানারের চেতনায় বোঝা যাচ্ছে না। ট্যানার তো হতে চায় সোশ্যাল রিফর্মার। ট্যানারের কথা হচ্ছে সে যদি বিয়ে করে ফেলে তাহলে তো সমাজ পরিবর্তন করতে পারবে না। ট্যানার সমাজকে পরিবর্তন করতে চায়। ট্যানার নিজেকে বিপ্লবী, রেভলিউশনিস্ট হিসেবে দাবি করে। ট্যানারের বিশ্বাস একজন বিবাহিত মানুষ কখনো সমাজে পরিবর্তন নিয়ে আসতে পারে না। এখন ট্যানার লাভস অ্যান obviously, but in his subconscious mind, in vague manner. But he has no idea. Tanner ওর কোনো আইডিয়াই নাই that she is determined to marry him. and যে ট্যানারকে বিয়ে করার জন্য প্ল্যান করছে ঠান্ডা মাথায়, and ট্যানারকে বিয়ে করবেই, and একদম ডিটারমাইন্ড, and will marry ট্যানার, এটা একদম ডিটারমাইন্ড। he thinks that she is in love with Octavius. ট্যানারের ধারণা যেহেতু অ্যান অক্টেভিয়াস এরা সারাক্ষণ একসাথে ঘোরাফেরা করে, এরা যেহেতু সারাক্ষণ ঘনিষ্ঠ, একদম একসাথে থাকে, একসাথে চলাফেরা করে, অতএব অ্যান অক্টেভিয়াসকে বিয়ে করবে। হি থিংস দ্যাট অ্যান ইজ ইন লাভ উইথ অক্টেভিয়াস এন্ড দে উইল ম্যারি। কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখলাম ট্যানারের একজন খুবই স্মার্ট, ইন্টেলিজেন্ট ইঞ্জিনিয়ার ড্রাইভার আছে, হেনরি স্ট্রেকার। হেনরি স্ট্রেকার ওকে একটা খুবই গোপন ইনফরমেশন দেয়। কি ইনফরমেশন? When Straker tells Tanner that Anne's intention seems to be to marry him. স্ট্রেকার বলছে, স্ট্রেকার ওর মালিককে বলছে, ট্যানারকে বলছে যে আপনি হয়তো বিষয়টা বুঝতে পারছেন না, কিন্তু ট্যানার আপনি ইজ দ্য টার্গেট অফ অ্যান। অ্যান আপনাকেই বিয়ে করার জন্য প্ল্যান করছে। এই কথা শোনার পর ট্যানার তো খুবই ভয় পেয়ে যায়। ট্যানার ইজ রিয়েলি অ্যাফ্রেড অফ অ্যান। ট্যানার ভালো করেই জানে অ্যান কতটা ডেঞ্জারাস। অ্যান যদি একবার কোনো কিছু চায় তবে সেটা সে আদায় করেই ছাড়বে, ছলে বলে কৌশলে, যেভাবেই হোক। যখন তার ড্রাইভারের কাছ থেকে অ্যান জানতে পারলো, ড্রাইভারের কাছ থেকে, হেনরি স্ট্রেকারের কাছ থেকে যখন ট্যানার জানতে পারলো যে অ্যান ওকেই বিয়ে করবে, এটাই প্ল্যান করছে, এটা শোনার পর সে তার গাড়ি নিয়ে ড্রাইভারকে বলল, তুমি যত স্পিড তুলতে পারো গাড়ি দৌড় দাও, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস খেলা হবে এখন। হি ওয়ান্টস টু প্রিজার্ভ হিজ ফ্রিডম, যেটা একটু আগে বললাম। ট্যানার সে তো সমাজ পরিবর্তন করতে চায়, সে বিপ্লবী, সে তার চূড়ান্ত স্বাধীনতা, আলটিমেট ফ্রিডম, এটাকে সে প্রিজার্ভ করতে চায়।
ট্যানার সে তার স্বাধীনতাকে রক্ষা করতে চায়। সে বলল বিবাহিত হওয়া মানেই হচ্ছে মরে যাওয়া, স্বাধীনতা হারিয়ে ফেলা। সে পালিয়ে যাচ্ছে। ট্যানার ওয়ান্টস টু প্রিজার্ভ হিজ ফ্রিডম। সে যদি তার স্বাধীনতা রক্ষা করতে চায় তবে তাকে অ্যান থেকে 1000 মাইল দূরে পালিয়ে যেতে হবে। হি নোজ দ্যাট, এটা ট্যানারের ধারণা, হি নোজ দ্যাট এটা তার ধারণা, ম্যারেজ উইল বি এ হিন্ডারেন্স টু হিজ রেভলিউশনারি ওয়ার্ক। এই যে সে সমাজ পরিবর্তন করতে চায়, ট্যানার সমাজটাকে বদলে দিতে চায়, সমাজকে সংশোধন করতে চায়। ট্যানারের ধারণা অ্যান যদি ওকে বিয়ে করে তাহলে সে পরাধীন হয়ে যাবে এবং সে তার এই বিপ্লবী কার্যক্রম চালিয়ে যেতে পারবে না। এখন আমরা এই প্যারাগ্রাফে কি পাচ্ছি? এই প্যারাগ্রাফে আমরা পাচ্ছি ট্যানার সম্পর্কে এবং অ্যান সম্পর্কে কিছু ধারণা। অ্যান, ট্যানারের প্রতি তার কোনো রোমান্টিক অ্যাটাচমেন্ট নাই, সে তাকে ওই রোমান্টিক ওয়েতে ভালোবাসে তাও না। ট্যানারও অ্যানকে যে কনসিয়াসলি ভালোবাসে তাও না। অ্যানের প্রতি যদি ট্যানারের কোনো ভালোবাসা থাকেও সেটা হচ্ছে অবচেতন মনে, সাবকনসিয়াস মাইন্ডে। এবং ট্যানারের ধারণা অ্যান অক্টেভিয়াসকে বিয়ে করবে। এরপর সে ড্রাইভারের কাছ থেকে জানতে পারলো যে না, অ্যানের টার্গেট হচ্ছে সে নিজেই, অক্টেভিয়াসকে না। অ্যান বিয়ে করতে চাচ্ছে ট্যানারকে, তখন সে পালিয়ে যাবে। অ্যান্ড ট্যানার ইজ রিয়েলি অ্যাফ্রেড অফ অ্যান, কারণ ট্যানার খুব ভালো করেই জানে অ্যান ইজ আ ভেরি কানিং পার্সন। এবং সে তার ড্রাইভারকে বলল পালিয়ে যায়, কাপড় চোপড় যা কিছু আছে প্যাক করে এক্ষুনি রওনা দাও, যত স্পিড তুলতে পারো গাড়িতে, এই দেশ, পারলে ইউরোপ মহাদেশ থেকে আমরা পালিয়ে যাব। ট্যানার কেন এত ভয় পাচ্ছে? এমনিতেই তো অ্যান ইজ আ ভেরি কানিং পার্সন, অ্যান ওকে সম্পূর্ণ দখল করে ফেলবো, ট্যানার খুব ভালো করেই জানে। আরেকটা কারণ হচ্ছে ট্যানারের ধারণা যদি সে বিয়ে করে আফটার ম্যারেজ, ট্যানার উইল লুজ হিজ ফ্রিডম, ট্যানার তার স্বাধীনতা হারিয়ে ফেলবে। এবং ট্যানার এই যে তার বিপ্লবী রেভলিউশনারি ওয়ার্কস, সোশ্যাল রিফর্মিং, এইসব সে করতে পারবে না। ওকে, নাও আমরা আমাদের লেকচারের শুরুতে বললাম লাইফ ফোর্স। এখন লাইফ ফোর্স আইডিয়াটা নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি। লাইফ ফোর্স, লাইফ মানে জীবন, ফোর্স মানে শক্তি। লাইফ ফোর্স মানে জীবনী শক্তি, দ্য ফোর্স অফ লাইফ, দ্য লাইফ ফোর্স ইন ম্যান অ্যান্ড সুপারম্যান। আমরা এই বিষয়টা একটু আরেকটু জানার চেষ্টা করি। ফার্স্ট পয়েন্টে দেখেন কি লিখা, প্রথম লাইনটা কি লিখা। অ্যান, আমাদের নায়িকা অ্যান হোয়াইটফিল্ড, পারসুজ ট্যানার। অ্যান ট্যানারকে তাড়া করছে, তারা দুজন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস খেলছে। ট্যানারের গাড়ি স্পিডে যাচ্ছে, অ্যানের গাড়িও তার পিছু পিছু ছুটে যাচ্ছে। তারা চেজ খেলছে, অ্যান ট্যানারকে তাড়া করছে অ্যাক্রস দ্য কন্টিনেন্ট, পুরো ইউরোপ জুড়ে তাদের এই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস গেম চলছে। দো শি ওয়াজ নট হ্যাভিং এনি ইমোশনস ফর হিম, কিন্তু অ্যান, ট্যানারের প্রতি তার কোনো রোমান্টিক অ্যাটাচমেন্ট আমরা পাচ্ছি না। অ্যান হচ্ছে শিকারী, ট্যানার হচ্ছে শিকার। অ্যান ইজ দ্য হান্টার, ট্যানার ইজ দ্য প্রে। শিকারী যেমন শিকারের পিছু পিছু ছোটে, সেই রকম অ্যান পিছু ছুটছে ট্যানারের পিছু পিছু। শ বিলিভস দ্যাট, এটা একটু হাইলাইট করা আছে, আপনারা দেখেন, ইম্পর্টেন্ট, কাগজ কলম থাকলে লিখে রাখেন, প্লিজ রাইট ডাউন। শ বিলিভস দ্যাট, এটা শ, জর্জ বার্নার্ড শর বিশ্বাস। শ, জর্জ বার্নার্ড শ আমাদের নাট্যকার। এখন আমরা কার কথা বলছি? আমাদের ড্রামাটিস্ট, প্লে রাইট জর্জ বার্নার্ড শ, তার বিশ্বাস, মানে আমরা এখানে শর ফিলোসফি নিয়ে কথা বলছি, ফিলোসফি চলে আসছে। শ বিলিভস দ্যাট ইট ইজ বাই দ্য পাওয়ার অফ লাইফ ফোর্স, লাইফ ফোর্স জীবনী শক্তি, তার বলে, তার শক্তিতে অ্যান হোয়াইটফিল্ড আমাদের নায়িকা অ্যাক্টস অ্যাজ ইটস এজেন্ট। এই যে আমরা গত 2 ক্লাস ধরেই বলছি যে অ্যান ইজ আ ভেরি পাওয়ারফুল স্ট্রং ক্যারেক্টার, অ্যান ইজ আ ভেরি কানিং ভেরি ইন্টেলিজেন্ট ক্যারেক্টার। এখন সে
এত মানসিক শক্তি সে কোথা থেকে পেল? Where did she get such mental strength? এই যে তার মনে এত বল, এই যে তার এত সাহস, এত দম, তার এত বুদ্ধি, সেটা সে কোত্থেকে পেল? জর্জ বার্নার্ড শ উনি বলার চেষ্টা করছেন, অ্যান হোয়াইটফিল্ড ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ ম্যানিফেস্টেশন পাওয়ার এজেন্ট অফ লাইফ ফোর্স। লাইফ ফোর্স ভর করেছে অ্যান এর মধ্যে। তাহলে কি লাইফ ফোর্স কি একটা জিন? এটা কি তাহলে একটা অতি প্রাকৃত কোনো শক্তি, সুপার ন্যাচারাল ফোর্স? এটা কি একটা ভূত, জিন, যেটা অ্যানের ভিতরে ঢুকলো আর অ্যানের মধ্যে এত মানসিক শক্তি, এত বুদ্ধি আসলো? জর্জ বার্নার্ড শ কি বলার চেষ্টা করছেন আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। জর্জ বার্নার্ড শ বলছেন, ইট ইজ বাই দ্য পাওয়ার অফ লাইফ ফোর্স, জীবনী শক্তির, জীবনী শক্তির ক্ষমতায়, অ্যান অ্যাক্টস ইটস এজেন্ট। অ্যান হচ্ছে লাইফ ফোর্সের একজন এজেন্ট, রিপ্রেজেন্টেটিভ। এই আইডিয়াটা আমাদের আরেকটু ক্লিয়ার হবে সামনে। অ্যান, আমরা এই রেড মার্ক করা লেখাটা লিখে রাখেন খাতায়। She, Anne Whitefield, she feels instinctively that Tanner would be the best father for the Superman. Anne Whitefield, সে ভাবছে, মনে করছে, Tanner would be the best father for the Superman. ওই সোসাইটিতে ট্যানার, জন জ্যাক ট্যানার, সে হচ্ছে সবচেয়ে স্মার্ট, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি। আর ওই সমাজে অ্যান হোয়াইটফিল্ড হচ্ছে সবচেয়ে স্মার্ট, সবচেয়ে বুদ্ধিমান নারী। ওহো, কাহিনী এটা। অ্যান হোয়াইটফিল্ড হচ্ছে তাদের সোসাইটির সবচেয়ে স্মার্ট, যদি বলি সবচেয়ে স্মার্ট, সবচেয়ে বুদ্ধিমতী। আর এইদিকে ট্যানার হচ্ছে সবচেয়ে স্মার্ট, সবচেয়ে বুদ্ধিমতী। এখন এরা যদি বিয়ে করে তাহলে তাদের বাচ্চা হবে তাদের থেকেও স্মার্ট, তাদের থেকেও ইন্টেলিজেন্ট, সব দিক থেকে তাদের, তারা যদি হয় ম্যান অ্যান্ড ওমেন, তাদের বাচ্চা কাচ্চা হবে সুপারম্যান। অ্যানের ধারণা, ট্যানারকে যদি সে বিয়ে করতে পারে তাহলে তাদের ট্যানার উইল প্রেজেন্ট হার উইথ আ সুপারম্যান। অ্যান সুপারম্যানের জন্ম দিতে চায়। সুপারম্যান বলতে আসলে এই সুপারম্যান আইডিয়াকে উদ্দেশ্য করে সে বলছে না। অ্যান ওয়ান্টস টু গিভ বার্থ টু আ বেটার অফস্প্রিং। সে উন্নত মানে সন্তানের জন্ম দিতে চায়। অ্যানের ধারণা, ট্যানার এবং সে, তারা যদি বিয়ে করে তাদের বাচ্চারা হবে হচ্ছে সুপার হিউম্যান ইন্টেলিজেন্সের অধিকারী। যেহেতু অ্যান খুবই ইন্টেলিজেন্ট, ট্যানারও খুবই ইন্টেলিজেন্ট, তাদের বাচ্চা কাচ্চা হবে আরো ইন্টেলিজেন্ট। এখন এটা আমরা একটা প্রপোজিশন, একটা হাইপোথিসিস এখানে আছে কেন অ্যান ট্যানারকে তাড়া করছে, এটা একটা প্রবাবল কজ হতে পারে। এটা আমরা আস্তে আস্তে পরবর্তীতে আরো ক্লিয়ার হবে। তাহলে কেন অ্যান ট্যানারকে এরকম পাগলের মতো তাড়া করছে? কেন অ্যান এতটা ডেসপারেট? এবং তার যে এত মানসিক শক্তি সেটা সে কোত্থেকে পাচ্ছে? আমাদের নাট্যকার জর্জ বার্নার্ড শ বলছেন, লাইফ ফোর্স, জীবনী শক্তি, লাইফ ফোর্স তাকে এই সাহস এবং শক্তি দিচ্ছে। অ্যান হোয়াইটফিল্ডের মধ্যে লাইফ ফোর্স ভর করেছে, লাইফ ফোর্স অ্যান হোয়াইটফিল্ডকে সেই শক্তি দিচ্ছে। এবং এই লাইফ ফোর্সের শক্তিতে বলিয়ান হয়ে অ্যান বিশ্বাস করছে যে ট্যানারকে যদি সে বিয়ে করে তাহলে সে সুপারম্যানের মা হবে। She will be able to give birth to Superman. আমরা নেক্সট পয়েন্টে যাই। She refuses to be a poet's dream. অক্টেভিয়াস একজন রোমান্টিক, ইমোশনাল, প্যাশনেট পোয়েট। অক্টেভিয়াস ওকে অন্ধের মতো ভালোবাসে, কিন্তু অ্যান বলছে যে পোষাবে না, এরকম পুতু পুতু কবিকে দিয়ে আমার পোষাবে না, আমি কোনো পুতু পুতু কবির স্বপ্নের নায়িকা হতে চাই না।
She refuses to be a poet's dream. She rejects happiness as unimportant. যদিও অক্টেভিয়াস ওকে হ্যাপিনেস গিফট করার জন্য পাগল হয়ে আছে, কিন্তু অ্যান হোয়াইটফিল্ড সে হ্যাপিনেস চায় না। অ্যান হোয়াইটফিল্ডের কাছে হ্যাপিনেস, সুখ ইজ আনইম্পর্টেন্ট, ততটা গুরুত্বপূর্ণ না। শি ডাজ নট কেয়ার ফর দ্য ওয়ার্ল্ডস অপিনিয়ন। এখন সে মেয়ে হয়ে একটা ছেলেকে তাড়া করছে। সাধারণত কি হয়, এক ছেলেরা মেয়েদের পিছু পিছু ঘুরে, এখানে কি হচ্ছে উল্টা, একটা মেয়ে ছেলের পিছু পিছু ঘুরছে। টোটাল রিভার্সাল, টোটাল অপোজিট। এখন যদি কোনো মেয়ে ছেলের পিছু পিছু ঘুরতে থাকে, তখন সমাজ তাকে কি বলে? লজ্জাহীন, বেহায়া বলে। অ্যান বলছে শি ডাজ নট কেয়ার ফর দ্য ওয়ার্ল্ডস অপিনিয়ন। সমাজের মানুষ যা ইচ্ছা তাই বলুক, তাতে তার কিচ্ছু যায় আসে না, সে তার মতোই চলবে। She does not bother if the world laughs at her, calls her shameless. দুনিয়ার সব মানুষ, সমাজের সবাই যদি ওকে নির্লজ্জ, বেহায়া নামে ডাকে, তাতেও অ্যান তার কিছু যায় আসে না। She does not care. সমাজের লোক যাই বলুক, সুখ শান্তি নাই আসুক, অক্টেভিয়াসকে তার পোষাবে না। তার দরকার ট্যানার। কারণ তার বিশ্বাস, সে যদি ট্যানারকে বিয়ে করতে পারে, মেবি, এটা এখন আমাদের হাইপোথিসিস, ট্যানার উইল বি দ্য ফাদার, প্রবেবল ফাদার অফ দ্য সুপারম্যান। সুপারম্যান আইডিয়াটা আমাদের এখনো ক্লিয়ার না, এটা আমাদের ক্লিয়ার হবে সামনে। আমরা আপাতত এই লাইফ ফোর্স বিষয়টা নিয়ে একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করি। লাইফ ফোর্স, জীবনী শক্তি। অ্যান হোয়াইটফিল্ডের মধ্যে এতটাই লাইফ ফোর্স, এতটাই জীবনী শক্তি যে সে এরকম সমাজের প্রতি বিধানগুলি দেখিয়ে সুখ শান্তিকে অবহেলা করে সে ট্যানারের পিছু ছুটছে। অ্যান তার টার্গেট হচ্ছে টু গিভ বার্থ টু সুপারম্যান। শি ডাজ নট পজ টু থিঙ্ক। অ্যান কিন্তু কোনো চিন্তা ভাবনা করছে না, অন্য কোনো চিন্তা করছে না। অ্যান ইজ ডিটারমাইন্ড। অ্যান ট্যানারকেই বিয়ে করবে। ড্রিভেন বাই হার ইনস্টিংক্টস। তার প্রবৃত্তি, তার চেতনা তাকে এই দিকে তাড়া করছে। অ্যান হোয়াইটফিল্ড, আমাদের নায়িকা, তার মাথায় একটাই প্ল্যান, একটাই চিন্তা, কিভাবে ট্যানারকে পাকড়াও করা যায়, কিভাবে ট্যানারকে সে বিয়ে করতে পারে। Driven by her instinct, she pursues Tanner across the European continent. ওই সময় ভিক্টোরিয়ান সোসাইটিতে একটা মেয়ে একা, সে একটা ছেলেকে তাড়া করে বেড়াচ্ছে গোটা ইউরোপ মহাদেশ জুড়ে ওই সময়। এতে আমরা মোটামুটি আন্দাজ করতে পারি যে সেই মেয়েটার সাহস কত বেশি, কতখানি দম তার মধ্যে। এখন এই দম, এত সাহস সে কোত্থেকে পাচ্ছে? জর্জ বার্নার্ড শ বলছেন লাইফ ফোর্স, এম্পাওয়ার্ড অ্যান্ড হোয়াইটফিল্ড। সে শুধু ট্যানারকে পুরো মহাদেশ জুড়ে তাড়া করছে তাই না, সাকসেসফুলি তাকে ধরেও ফেলছে। ক্যাচেস হিম ইন স্পেন, একদম স্পেনে গিয়ে ধরে ফেললো। স্পেনে গিয়ে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস রেস খেলায় আমাদের নায়ক হেরে গেল, নায়িকা তাকে পাকড়াও করে ফেললো। তাকে ধরে ফেলার পর অ্যান tries all her wiles to persuade him to marry her. অ্যান যত ছলাকলা, যত ছলনা করা সম্ভব সবকিছু দিয়ে সে কি করার চেষ্টা করছে? সে ট্যানারকে রাজি করার চেষ্টা করছে যেন ট্যানার তাকে বিয়ে করে। যত ছলাকলা আছে, যত ছলনা আছে, যত ভাবে তাকে মোটিভেট করা যায়, পারসুয়েট করা যায়, কনভিন্স আওয়ার হিরো, আওয়ার মেল প্রোটাগনিস্ট। এখন সাধারণত কি হয়, নায়ক নায়িকাকে রাজি করানোর জন্য চেষ্টা করে, এখানে উল্টা। এখানে নায়িকা নায়ককে একদম প্রাণপণ চেষ্টা করছে। আপনারা এই স্লাইডেই দেখেন, স্লাইডেরই ডান দিকে দেখেন একটা ক্লাসিক প্লে, ম্যান ইন সুপারম্যানের একটা বিখ্যাত মঞ্চায়ন হয়েছিল। সেখানে দেখেন এই যে নায়িকা অ্যান হোয়াইটফিল্ড ইজ ট্রাইং টু পারসুয়েট জন ট্যানার, আমাদের নায়ককে সে রাজি করানোর চেষ্টা করছে। একটা বিখ্যাত ফটোগ্রাফ।
এটা অনেক পুরাতন, অনেক আগে মঞ্চস্থ হয়েছিল, বাট এটা অনেক বিখ্যাত একটা মঞ্চায়ন ম্যান এন্ড সুপারম্যানের। সো আমরা লাইফ ফোর্স আইডিয়াটা আরেকটু বোঝা জরুরি, কারণ এখনো আমরা অতটা বুঝতে পারছি না লাইফ ফোর্স বিষয়টা কি। শুধু আমরা এইটুকুই জানি যে অ্যান হোয়াইটফিল্ড তার এত সাহস, এত দম সে পাচ্ছে লাইফ ফোর্স থেকে। লাইফ ফোর্স তার ভেতর ভর করেছে, লাইফ ফোর্সের শক্তিতে অ্যান এত শক্তিশালী। এই যে অ্যান এত স্মার্ট, এত ইন্টেলিজেন্ট, এত কানিং, এত বুদ্ধিমতী, এত ধুরন্ধর, এত স্মার্ট, সে কিভাবে হলো? তার ভেতরে লাইফ ফোর্স আছে। এখন আমরা আরেকটু বোঝার চেষ্টা করি, হাইলাইট করছি, আপনারা প্লিজ দেখবেন। অ্যাট দ্য ক্রুশাল মোমেন্ট, একদম আমরা কোথায় ছিলাম? নায়িকা অ্যান নায়ক ট্যানারকে খুব কাকুতি মিনতি করে, ছলনা করে তাকে রাজি করানোর চেষ্টা করছে যাতে ট্যানার ওকে বিয়ে করে। কিন্তু ট্যানার তো রাজি হচ্ছে না। ট্যানার তো সমাজের পরিবর্তন করতে চায়, ট্যানার তার স্বাধীনতা বজায় রাখতে চায়, এই জন্য সে বিয়ে করবে না। এট দ্য ক্রুশাল মোমেন্ট, একদম চূড়ান্ত মুহূর্তে, যখন আর ট্যানার রাজি হচ্ছে না, তখন জর্জ বার্নার্ড শ বলছেন লাইফ ফোর্স এনচ্যান্টস ট্যানার। একদম লাস্ট মুহূর্তে ট্যানার লাইফ ফোর্সের কাছে আত্মসমর্পণ করলো। লাইফ ফোর্স কি? অ্যান হোয়াইটফিল্ডের স্পিরিট। ট্যানার লাইফ ফোর্সের কাছে সারেন্ডার করলো, মানে হচ্ছে সে অ্যানের কাছেই সারেন্ডার করলো। ট্যানার ফাইটস ফর হিজ ফ্রিডম আপ টু দ্য লাস্ট মোমেন্ট, একদম শেষ মুহূর্ত পর্যন্ত ট্যানার তার স্বাধীনতার জন্য ফাইট করে যায়, যুদ্ধ করে যায়। সে অনেক চেষ্টা করে অ্যাভয়েড করার জন্য, বিয়েটা অ্যাভয়েড করার জন্য, কারণ সে একজন রেভলিউশনারি, সে সমাজ পরিবর্তন করতে চায়। বাট আনফর্চুনেটলি ট্যানারের কপালে সেটা নাই। বাট ইনস্টিংক্ট, মানে লাইফ ফোর্স, ফাইনালি ট্রায়াম্পস। লাইফ ফোর্সের কাছে ট্যানার অসহায়। ট্যানার যতই স্মার্ট হোক, যতই বুদ্ধিমান হোক, তার যতই জ্ঞান বুদ্ধি থাকুক, লাইফ ফোর্সের কাছে ট্যানার কিছুই না। ইনস্টিংক্ট, লাইফ ফোর্স ফাইনালি ট্রায়াম্পস অ্যান্ড শি ইজ ভিক্টোরিয়াস, মানে অ্যান হোয়াইটফিল্ড উইন্স। অবশেষে ট্যানার রাজি হতে বাধ্য হয়। একটা সময় ট্যানার আর নিজেকে সংযত রাখতে পারে না, সে আর তার স্বাধীনতাকে বজায় রাখতে পারে না, সে অ্যান হোয়াইটফিল্ডের কাছে নিজেকে আত্মসমর্পণ করে। আলটিমেটলি শেষমেশ কি হচ্ছে? হি, আমাদের নায়ক ট্যানার, সাকামস টু হার অ্যান। ট্যানার সাকামস টু অ্যান মানে হচ্ছে ট্যানার অ্যানের প্রতি একদম নিজেকে নিবেদিত করে। ট্যানার নিজেকে অ্যানের হাতে সঁপে দেয়। সাধারণত কি হয়? নায়িকা নিজেকে নায়কের হাতে সঁপে দেয়, এখানে উল্টা। এখানে নায়ক নিজেকে নায়িকার হাতে সঁপে দিচ্ছে। ভেরি ইন্টারেস্টিং। মানে পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। গতানুগতিক, ইন কনভেনশনাল টার্ম কি হয়? নায়ক নায়িকাকে তাড়া করে, নায়ক নায়িকাকে রাজি করানোর চেষ্টা করে, এবং শেষে নায়িকা রাজি হয় এবং নায়িকা নিজেকে নায়কের হাতে সঁপে দেয়। এখানে পুরো উল্টা। নায়িকা নায়ককে তাড়া করছে, নায়িকা নায়ককে জোর করে রাজি করাচ্ছে, নায়ক না না বলে শেষমেশ রাজি হচ্ছে, সারেন্ডার করছে এবং নিজেকে নায়িকার হাতে সঁপে দিচ্ছে। টোটাল অপোজিট। এখন এটা কেন হচ্ছে? এখানে কালার হাইলাইট করা আছে, আপনারা দেখেন। দ্য লাইফ ফোর্স, ট্যানার বলছে, নিজেকে নায়িকার হাতে বিসর্জন দিতে দিতে, সঁপে দিতে দিতে ট্যানার কি বলছে? দ্য লাইফ ফোর্স এনশান্টস মি, আমি লাইফ ফোর্সের হাতে পরাজিত, লাইফ ফোর্স আমাকে পাগল করে দিল। আই হ্যাভ দ্য হোল ওয়ার্ল্ড ইন মাই আর্মস ওয়েন আই ক্লাসপ ইউ। লাইফ ফোর্স কিভাবে ট্যানারের পুরো চিন্তা ভাবনা চেঞ্জ করে দিচ্ছে। সারেন্ডার করার সাথে সাথে ট্যানার কি বলছে? আই হ্যাভ দ্য হোল ওয়ার্ল্ড ইন মাই আর্মস, আমি পুরো দুনিয়াকে পাচ্ছি ওয়েন আই ক্লাসপ ইউ। 1 মিনিট আগেও সে কিন্তু না 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 বলছিল, এখন সে বলছে যে যখন আমি তোমাকে পাই, আমি পুরো দুনিয়াকেই পাই। মানে এক মুহূর্তে লাইফ ফোর্স এতটাই স্ট্রং যে ট্যানারের পুরো চিন্তা ভাবনা, ওর পুরো বিহেভিয়ারকে চেঞ্জ করে দিচ্ছে উইদিন ওয়ান মোমেন্ট। ট্যানার renounces the happiness
freedom and tranquility. ট্যানার বলছে তার কোনো সুখ, শান্তি, স্বাধীনতা এসবের দরকার নাই। ট্যানার does not need happiness. ট্যানার does not need freedom. ট্যানার does সবকিছু বিসর্জন দিয়ে সে সংসারের হাল ধরতে প্রস্তুত। মানে কি বোঝাচ্ছে? ট্যানার কি আমাদেরকে এটাই বোঝাতে যাচ্ছে যে যারা সংসারের হাল ধরে তাদের কোনো সুখ, শান্তি, স্বাধীনতা নাই? হয়তো বোঝানোর চেষ্টা করছে। এখন এখানে কি সে ফ্যামিলির বিরুদ্ধে কথা বলছে নাকি ফ্যামিলির পক্ষে কথা বলছে? এটা আমাদের আরেকটু চিন্তা ভাবনা করার ব্যাপার। ট্যানার রিনাউন্স করছে, ট্যানার বিসর্জন দিচ্ছে, বাতিল করে দিচ্ছে দ্য হ্যাপিনেস, সুখ, ফ্রিডম, স্বাধীনতা, অ্যান্ড ট্রাঙ্কুইলিটি, শান্তি, অ্যান্ড টেকস আপ দ্য কেয়ারস অফ ফ্যামিলি, এবং সে সংসারের হাল নিজের কাঁধে তুলে নিচ্ছে। এখানে সে এই কথাটা কেন বলল? তার মানে কি যারা সংসার করে তারা সুখ, শান্তি, স্বাধীনতা সবকিছু বিসর্জন দিয়ে সংসার করে? সংসার করা মানে কি সুখ, শান্তি, স্বাধীনতা সব বিসর্জন দেয়া? মানে এখানে কিন্তু একটা নেগেটিভিটি, ফ্যামিলির প্রতি একটা হিডেন নেগেটিভিটি কিন্তু আছে। এটা কিন্তু আপনাদের একটু এক্সপ্লেন করতে হবে নিজেদের মতো, যেটা দিয়ে সে কি বুঝাতে চাইলো। সে কি এটা বুঝাতে চাইলো যে সুখ, শান্তি, স্বাধীনতার চেয়ে ফ্যামিলি বেশি গুরুত্বপূর্ণ, নাকি ফ্যামিলিতে যদি কেউ The question, ইনভলভ হয় তাহলে তার সুখ, শান্তি, স্বাধীনতা কিছু থাকে না? জি বলেন। sir. Sir, is this the বলেন। first drama of such type? মানে এই কোয়েশ্চেনটা, মানে এই ড্রামাটা কি এরকম প্রথম যে নায়িকা নায়ককে তারা করছেন, কি এর আগে এরকম কোন রাইটার লিখেছেন থাকতে পারে, কি এর আগে বিষয়? থাকতে পারে, কিন্তু এই যে রোল রিভার্সাল, নায়িকা বেশি ডমিনেন্ট, নায়ক হচ্ছে প্যাসিভ, নায়িকা বেশি ডমিনেন্ট, বেশি ডেসপারেট, সে বেশি চাচ্ছে, এটা অন্যান্য আগেও হয়েছে, বাট ম্যান এন্ড সুপারম্যানে এটা অনেক বেশি। এটা যে ফার্স্ট আইডিয়া তা না, তবে ইট ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফিনোমেনা। মানে এই জায়গায় যে নায়িকা এত বেশি ডেসপারেট, এত বেশি স্ট্রং, আমরা কোনো নায়িকাকে এর আগে পাইনি। মানে নায়িকা এর আগে স্ট্রং ছিল, কিন্তু এত বেশি ডমিনেন্ট আমরা এর আগে হয়তো নাই। এটাই প্রথম না, বাট ইট ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট রোল রিভার্সাল। ওকে, আমরা থার্ড পয়েন্টে আসি। হিয়ার, এখানে উই রিয়েলাইজ, আমাদের মধ্যে একটা রিয়েলাইজেশন বোধ আসছে যে অ্যান অ্যান্ড ট্যানার, they are being used by an irresistible force as instrument for a purpose greater than themselves. মানে হচ্ছে কি, মানে কি এই কথাটার মানে হচ্ছে এইখানে অ্যান ট্যানার তারা জাস্ট টু পাপেটস, তারা জাস্ট অদৃশ্য কোন শক্তির হাতের পুতুল। ওই যে ছোটবেলায় বাচ্চারা পুতুল খেলে না, পুতুলের তো নিজস্ব কোনো পছন্দ বোধ শক্তি নাই। ওই বাচ্চা যে পুতুলের সাথে পুতুলের বিয়ে দিবে তাদেরই বিয়ে হয়ে যাবে, পুতুলের তো এখানে কোনো সে নাই। এখানে অ্যান এবং ট্যানার, আমাদের নায়ক নায়িকা, তারা হচ্ছে নিয়তির হাতের পুতুল। আমরা এখানে নিয়তিকে আরেকটা নামে ডাকছি, সেটা হচ্ছে লাইফ ফোর্স। লাইফ ফোর্স হচ্ছে আলটিমেট পাপেট মাস্টার। তার হাতের দুই পাপেট হচ্ছে অ্যান এবং ট্যানার। লাইফ ফোর্স চাচ্ছে অ্যান এবং ট্যানার একসাথে হবে। ট্যানার যা ইচ্ছা চায় চাক, কিন্তু আলটিমেটলি তাদের নিজস্ব চাওয়া পাওয়ার কোনো মূল্য নাই। লাইফ ফোর্স কি চাচ্ছে এটা হচ্ছে বড় কথা। লাইফ ফোর্স ইজ দ্য আলটিমেট পাপেট মাস্টার, লাইফ ফোর্স ইজ দ্য পাপেটিয়ার। অ্যান এবং ট্যানার এরা হচ্ছে দুই পাপেট। অ্যান অ্যান্ড ট্যানার, দে হ্যাভ আ গুড পার্সোনালিটি। অ্যান ট্যানার তাদের দুজনেরই ব্যক্তিত্ব খুবই উন্নত, ভালো। অ্যান্ড হাইলি ডেভেলপড ইন্টেলেক্ট, তাদের যে বুদ্ধিবৃত্তি, তারা দুজনেই খুবই ইন্টেলিজেন্ট, তাদের ইন্টেলেক্ট খুবই হাই। অ্যান্ড দে হ্যাভ কাম টুগেদার অন দ্য বেসিস অফ দেয়ার ইনস্টিংক্ট। এখন তারা কিভাবে একত্রিত হলো? তাদের যে প্রবৃত্তি, তাদের চেতনা তাদেরকে একত্রিত করেছে। And so we expect that their offspring will be superman. মানে তাদের বাচ্চা কাচ্চা তাদের থেকেও স্মার্ট হবে, তাদের থেকেও ইন্টেলিজেন্ট হবে। আচ্ছা, এখন এই পার্টটাতে আমরা বোঝার ব্যাপার আছে, এই পার্টটা হচ্ছে আপনারা একটু ভালো করে বোঝেন। অ্যান ট্যানার এরা দুজনেই তাদের সমাজের
one of the smartest representatives. Tanner, one of the smartest gentlemen and one of the smartest lady. তারা যখন একত্রিত হবে তখন তাদের বাচ্চা কাচ্চা, এটা হচ্ছে জেনেটিক্স বলে, তাদের থেকেও বেশি বুদ্ধিমান হবে, পসিবিলিটি বেশি। মানে তখনকার সময় মানুষ চিন্তা করতো যে তাদের বাচ্চা কাচ্চা তাদের থেকে আরো স্মার্ট হবে, তাদের বুদ্ধিমত্তা অনেক উন্নত, এবং তারা একত্রিত হচ্ছে অন দ্য বেসিস অফ দেয়ার ইনস্টিংক্ট। তাদের যে চেতনা, তাদের যে প্রবৃত্তি, তাদের মন তাদেরকে এক করে দিচ্ছে। হয় না আমাদের ফ্রেন্ড সার্কেলে অনেক সময় অনেক জুটি থাকে, নায়ক নায়িকাকে দেখে আমরা বলতে পারি এই মেয়ে কি করে এই ছেলেকে পছন্দ করলো, এত ভালো ছেলে কিভাবে এইরকম একটা মেয়েকে পছন্দ করলো। এখন সম্পর্ক যখন হয়ে যায় তখন কিন্তু অনেক সময় সেটা লজিককে হার মানায়। মানুষ কেন একজন আরেকজনকে পছন্দ করে, এটা এখনো কিন্তু সায়েন্স এটাকে ব্যাখ্যা করতে পারেনি, কতটুকু ব্যাখ্যা করতে পারবে তাও সন্দেহ। কেন একজন মানুষ আরেকজন মানুষকে পছন্দ করে, একজন মানুষ আরেকজন মানুষের প্রেমে পড়ে যায়, এর পেছনে জর্জ বার্নার্ড শ একটা ব্যাখ্যা দিচ্ছেন যে আমাদের যে সাবকনশিয়াস, আমাদের যে ইনস্টিংক্ট, ইনটিউশন, আমাদের প্রবৃত্তি আমাদেরকে একত্রিত করে দেয়। যখনই আমরা আমাদের সিমিলার ইনস্টিংক্টের কোন একটা পার্সনকে আমরা পাই, তখন আমরা অবচেতন মনে তার কাছাকাছি আকৃষ্ট হই। আমরা নিজেরাও জানি না কেন আমরা তাকে এতটা বেশি পছন্দ করি। এখানে অ্যান অবচেতন মনে ট্যানারকে তাড়া করছে, ট্যানারও অবচেতন মনে তাকে কিন্তু পছন্দ করছে, যদিও তার কনসিয়াস তাকে বুঝতে দিচ্ছে না। আলটিমেটলি ট্যানার এবং অ্যান এই যে তারা একত্রিত হচ্ছে বিকজ অফ দেয়ার ইনস্টিংক্ট, তাদের দুইজনেরই চেতনা চাচ্ছে যে তারা একত্রিত হোক। এখন কেন এই দুটি চেতনা একত্রিত হতে চাচ্ছে, এর পেছনে আছে হচ্ছে লাইফ ফোর্স। লাইফ ফোর্স নামে একটা রহস্যময় শক্তি আছে, লাইফ ফোর্স নামে একটা অতি প্রাকৃত সুপার ন্যাচারাল ফোর্স আছে, যেটা অ্যানের ইনস্টিংক্ট এবং ট্যানারের ইনস্টিংক্ট দুটোকে এক করে দিচ্ছে। লাইফ ফোর্স ইজ অ্যাট্রাক্টিং দ্য ইনস্টিংক্ট অফ অ্যান অ্যান্ড দ্য ইনস্টিংক্ট অফ ট্যানার, দুইজনের ইনস্টিংক্টকে সে একত্রিত করে দিচ্ছে। অ্যান ট্যানার তারা যতই অ্যাভয়েড করার চেষ্টা করুক, যতই অমান্য করার চেষ্টা করুক, তারা তাদের ইনস্টিংক্ট, চেতনা, প্রবৃত্তিকে তারা অবহেলা করতে পারে না। আলটিমেটলি দে সারেন্ডার টু লাইফ ফোর্স, দে সারেন্ডার টু দেয়ার ইনস্টিংক্ট, এবং তারা একত্রিত হচ্ছে। এবং শ কেন, কোন যুক্তিতে তাদেরকে একত্রিত করছেন? শ বলছেন এরা দুজনই খুবই বুদ্ধিমতী, খুবই বুদ্ধিমান, বুদ্ধিমতী, এরা খুবই স্মার্ট, এরা যদি একত্রিত হয় তাদের সন্তান হবে অনেক বেশি বুদ্ধিমান, যেটা আমাদের সমাজে প্রয়োজন। আমাদের সমাজে আরো বুদ্ধিমান মানুষের প্রয়োজন। কিভাবে আসবে? বাবা মা যদি বুদ্ধিমান হয় তাদের সন্তান হবে আরো বুদ্ধিমান। কে বলছে? জর্জ বার্নার্ড শ বলছেন। এখন আমরা তারপরের পয়েন্টে আসি। বাই ম্যারিং অ্যান, অ্যানকে বিয়ে করার পর, অ্যানকে বিয়ে করার মাধ্যমে ট্যানার অ্যাডমিটস দ্যাট woman bolstered the life form, woman bolstered by the life force is bound to triumph, that man, even the superman, is bound to abandon the pursuit of own goal. কি বোঝানোর চেষ্টা করছে ট্যানার? মানুষ, একজন পুরুষ সে যতই বুদ্ধিমান হোক, যতই সে স্মার্ট হোক না কেন, তার যতই মহান উদ্দেশ্য থাকুক জীবনে, আলটিমেটলি একজন পুরুষকে নারীর সামনে মাথা নত করতে হবে। এটা কে বলছেন? জর্জ বার্নার্ড শ, আমি কিন্তু বলছি না। জর্জ বার্নার্ড শ কি বলছেন? জর্জ বার্নার্ড শ বলছেন পুরুষ পুরুষ যতই স্ট্রং হোক না কেন, পুরুষ যতই স্মার্ট হোক না কেন, জীবনের একটা পর্যায়ে পুরুষকে নারীর সামনে মাথা নত করতে হবে, সারেন্ডার করতে হবে। কেন? জর্জ বার্নার্ড শ বলছেন women they are empowered by, bolstered by, enabled by life force, প্রাকৃতিক শক্তি, সুপার ন্যাচারাল, অতি প্রাকৃত শক্তি, লাইফ ফোর্স একজন নারীর ভেতরে সেই শক্তিটা এনে দেয়। যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে দেখবেন, ক্রাইসিসে দেখবেন, পুরুষের থেকে নারী তাদের সার্ভাইভাল মোডটা অনেক বেশি স্ট্রং। এটা যুগে যুগে প্রমাণিত। পুরুষের থেকে নারীরা চরম মুহূর্তে, ইন দ্য ক্রাইসিস মোমেন্ট, দে আর স্ট্রঙ্গার দেন
এনি মেল। জর্জ বার্নার্ড শ এটাকে এইভাবে ব্যাখ্যা ধৈর্য আর করছেন, সংযমটা স্যার নারীদের বেশি স্যার, এটা স্যার সত্য। টাফ হ্যাঁ, সিচুয়েশন স্যার। পেশেন্স অ্যান্ড রেটিসেন্স, এটা কোত্থেকে আসছে? ধৈর্য, পেশেন্স, সংযম, রেটিসেন্স, এই দুটা কোথা থেকে আসছে? লাইফ ফোর্স থেকে। জর্জ বার্নার্ড শ বলছেন লাইফ ফোর্স নারীকে সেই ক্ষমতাটা দেয়, এবং একজন পুরুষ সে যতই সুপারম্যান হোক না কেন তাকে সারেন্ডার করতে হবে লাইফ ফোর্সের সামনে। এই সারেন্ডারটা জরুরি। এই সারেন্ডারটা না করলে একজন সুপারম্যান আরেকজন সুপারম্যানের জন্ম দিতে পারবে না। সুপারম্যানের যে লিনিয়েজ, বংশরেখা, সেটা থেমে যাবে। সেটাই পরবর্তীতে বলছে সুপারম্যান ইজ বাউন্ড টু অ্যাবান্ডন দ্য পারসুট অফ হিজ ওন গোল। এবং আলটিমেটলি সুপারম্যানের টার্গেটটা কি? এটা হাইলাইট করলাম, দেখেন, টু সার্ভ ওমেন, নারীকে নারীকে সার্ভ করা, সারেন্ডার করা এবং তার অধীনে কাজ করা। কেন? ইন গোল অফ পারপেচুয়েটিং দ্য রেস, এই যে বংশধারা, বংশক্রম, সেটাকে রক্ষা করা। একজন সুপারম্যান সে যদি নিচের মতো চলে, সে যদি নারীর সামনে মাথা নত না করে, তাহলে তার যে সুপারম্যান লিনিয়েজ, তার রক্তের ধারা ওইখানেই থেমে যাবে। যতক্ষণ না পর্যন্ত পুরুষ নারীর সামনে মাথা নত না করছে, ততক্ষণ পর্যন্ত সুপারম্যানের যে লিনিয়েজ সেটা কিন্তু বাড়বে না। ইন অর্ডার টু পারপিচুয়েট দ্য রেস, মানে এখানে জর্জ বার্নার্ড শ আলটিমেটলি নারীকে বেশি গুরুত্ব দিচ্ছেন। প্রকৃতি নারীকে সবসময় সমর্থন করে। লাইফ ফোর্স অলওয়েজ সাপোর্টস দ্য ফিমেল, এবং মেল সে যত বড়ই বুদ্ধিমান ব্যক্তি হোক না কেন, যত বড় সুপারম্যান সে হোক না কেন, আলটিমেটলি হি নিডস টু সারেন্ডার উইদাউট এনি কন্ডিশন। আনকন্ডিশনাল সারেন্ডার করতে হবে নারীর সামনে। ট্যানার সে এত এত বড় বড় কথা বলে, হাতি ঘোড়া মারে, এত কথা বলে, সে সে এত ভাষণ দিতে পছন্দ করে, তারপরেও আলটিমেটলি তাকে অ্যানের সামনে মাথা নত করে চুপ করে থাকতে হয়। তার মানে এখানে আমরা একটা লাইফ ফোর্স এর আইডিয়া পাচ্ছি, সেটা হচ্ছে লাইফ ফোর্স ইজ আ মিস্টিরিয়াস ফোর্স। এটা একটা রহস্যময় সুপারন্যাচারাল ফোর্স, যা ইট অ্যাকচুয়ালি ইউজুয়ালি এম্পাওয়ার্স ফিমেল। সেটা সাধারণত নারীকে শক্তি দান করে। women, they are usually empowered by life force, and ultimately life force connects the instinct of male and female soul. নারী পুরুষের যে চেতনা, প্রবৃত্তি, সেটাকে একত্রিত করে দেয় লাইফ ফোর্স। লাইফ ফোর্স ইজ দ্য আলটিমেট পাপেট মাস্টার, অ্যান্ড মেল এন্ড ফিমেল, আমরা সবাই লাইফ ফোর্সের হাতের পুতুল। আমরা যত যাই করি না কেন, আলটিমেটলি আমাদেরকে সারেন্ডার করতে হবে লাইফ ফোর্সের হাতে। লাইফ ফোর্স আমাদেরকে যার হাতে ম্যাচ করে রেখেছেন তাই হবে। এটা আমাদের তো মানে যে কোনো ধর্মেও আছে, সব ধর্মেও আপনারা পাবেন যে নারী জি পুরুষ স্যার। দেয়ার ফেট আর কানেক্টেড। আমরা যত যাই বলি একজনের ফেট একজনের সাথে কানেক্টেড। এইটাই জর্জ বার্নার্ড শ একটু অন্যভাবে বলছেন যে লাইফ ফোর্স ইট আলটিমেটলি ডিসাইডস কার সাথে কার মিল হবে, কে কার সাথে সংসার করবে। জর্জ বার্নার্ড শ এটা তার ফিলোসফি, কিন্তু এটা কিন্তু শেভিয়ান ফিলোসফি, দ্য ফিলোসফি অফ জর্জ বার্নার্ড শ, শেভিয়ান ফিলোসফি। আমরা আজকে তাই স্টার্ট করছি। ওকে, শেভিয়ান ফিলোসফি ইন্ট্রোডাকশন। আমরা ডক্টর আশা রায় তার আর্টিকেল থেকে আমরা এই ইনফরমেশন গুলো পাচ্ছি। আমরা রেফারেন্স দিব হচ্ছে ডক্টর আশা রায়, এই যে আপনাদের দেখাচ্ছি। দিস ইজ দ্য রিসার্চ আর্টিকেল। it was it was published in International Journal of Multidisciplinary Approach and Studies, ইন্ডিয়ার একটা জার্নাল। এখানে ডক্টর আশা রায় একটি রিসার্চ আর্টিকেল পাবলিশ করেন। তার টাইটেল হচ্ছে ক্রিয়েটিভ এভলিউশন ইন শজ ম্যান এন্ড সুপারম্যান। আমরা এটার উপর বেস করে আমরা কিছু স্টাডি করছি। শেভিয়ান ফিলোসফি ইন্ট্রোডাকশন, ডক্টর আশা রায় কি বলছেন? আমরা অলরেডি এর কিছু কিছু ইনফরমেশন জানি, আবার রিপিট করছি। ম্যান অ্যান্ড সুপারম্যান, এই নাটকটা is regarded as one of the best plays of George Bernard Shaw.
জর্জ বার্নার্ড শর জীবনের অন্যতম শ্রেষ্ঠ কাজ। ওয়্যার, এখানে একটু বানান ভুল আছে, আপনারা ঠিক করে নেবেন। ওয়্যার এর জায়গায় এখানে ওয়্যার হবে, যেখানে এইচটা মিসিং আছে, এখানে এইচ মিসিং আছে। ওয়্যার Shaw puts his philosophy of creative evolution in a dramatic form. কেন ম্যান এন্ড সুপারম্যান তার শ্রেষ্ঠ কাজ, অন্যতম শ্রেষ্ঠ কাজ? শুধুমাত্র তার নাটকের গুণাবলীর জন্য না, কারণ এই নাটকে হি combined his philosophy of creative evolution. He expressed his philosophy of creative evolution in a dramatic form. উনি ওনার ক্রিয়েটিভ এভলিউশন নিয়ে যে ফিলোসফিটা আছে সেটাকে উনি নাটকের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছেন। হিজ ফিলসফি অফ ক্রিয়েটিভ এভলিউশন, এই নাটকের মাধ্যমে উনি ওনার যে ফিলসফি অফ ক্রিয়েটিভ এভলিউশন, ক্রিয়েটিভ মানে কি? সৃজনশীল, সৃষ্টিশীল। এভলিউশন মানে বিবর্তন। ক্রিয়েটিভ এভলিউশন, এটা আমরা আসবে। ক্রিয়েটিভ এভলিউশন মানেটা কি, এটা আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। Our dramatist George Bernard Shaw, he was right in calling Man and Superman a comedy and a philosophy. আমরা এটা গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছি যে নাটকের সাবটাইটেলে লেখা আ কমেডি এন্ড এ ফিলসফি। উনি ম্যান এন্ড সুপারম্যান এই নাটকটাকে বলছেন একই সাথে আ কমেডি এবং ফিলসফি। কেন কেন কেননা for the play is a rich storehouse of Shavian thoughts. এই নাটকে প্রতিটা পয়েন্টে প্রচুর পরিমাণে আমরা জর্জ বার্নার্ড শর ফিলোসফিকে লুকানো অবস্থায় দেখতে পাই। মানে কিছুক্ষণ পরপরই জর্জ বার্নার্ড শ তার যত দর্শন আছে, তার যত ফিলোসফি আছে, বিশ্বাস আছে, নাটকের ডায়লগের মাধ্যমে উনি সবগুলোকে প্রকাশ করেছেন। নাটক এনজয় করতে করতে আমরা জর্জ বার্নার্ড শর ফিলোসফি সম্পর্কে একটা কম্প্রিহেন্সিভ টোটাল আইডিয়া পাচ্ছি। বাট দিস সিরিয়াস থট content is treated in a most light-hearted comedy. এই যে তার ফিলোসফি, এটা তো অনেক জটিল একটা বিষয়, ভেরি কমপ্লেক্স ফিলোসফি, কিন্তু এই সিরিয়াস থটটাকেই উনি লাইট হার্টেড কমেডির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। যেটা আমরা গত ক্লাসে বললাম যে very interestingly he presented his philosophy with the guise of comedy. আমাদেরকে উনি শেখাচ্ছেন, ওনার ফিলোসফি সম্পর্কে শিক্ষাদান করছেন উইথ এন্টারটেইনমেন্ট। কমেডির মাধ্যমে আমরা তার ফিলোসফি শিক্ষা লাভ করছি, আমরা এন্টারটেইনমেন্টের মাধ্যমে এডুকেটেড হচ্ছি। নাটকের কমেডির মাধ্যমে জর্জ বার্নার্ড শ তার ফিলোসফি আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। ইন দিস প্লে শ ডেমনস্ট্রেটেড, এই নাটকে শ খুব চমৎকার ভাবে দেখিয়েছেন how man and woman becomes slave of instinct, কিভাবে নারী এবং পুরুষ তারা তাদের প্রবৃত্তির কাছে, তাদের চেতনার কাছে আত্মসমর্পণ করে। অ্যান ট্যানার, তারা যেমন তাদের প্রবৃত্তিকে ফলো করেছে, অনুসরণ করেছে, তাদের ব্যক্তিগত সুখ শান্তি বর্জন করে তারা তাদের প্রবৃত্তির উপর ভরসা করেছে, এবং আলটিমেটলি লাইফ ফোর্স কানেক্টেড দেয়ার ইনস্টিংক্ট। এই নাটকে জর্জ বার্নার্ড শ দেখিয়েছেন মূলত আমরা সবাই, নারী পুরুষ নির্বিশেষে আমরা সবাই, যে কেউই আমরা আমাদের যে চেতনা, আমাদের প্রবৃত্তির দাস। আমাদের চেতনা আমাদেরকে যা করতে বাধ্য করবে আমরা তাই করব। উই আর আলটিমেটলি স্লেভস অফ আওয়ার ইনস্টিংক্ট। আমাদের যে ইনটিউশন, আমাদের চেতনা, প্রবৃত্তি, আমাদের যে নেচার, আমাদের যে প্রকৃতি, আমরা সেই প্রকৃতির দাস। আমরা যতই পড়াশোনা করি, যতই বুদ্ধিমান হই না কেন, আমাদের যে প্রবৃত্তি, আমাদের যে প্রকৃতি, আমাদের যে চেতনা, আওয়ার নেচার, আওয়ার ইনটিউশন, আওয়ার ইনস্টিংক্ট, আমরা এগুলোকে কখনো অতিক্রম করতে পারবো না। আলটিমেটলি we must be obedient to our intuition. We must be slave of our instinct.
নারী পুরুষ তারা যতই স্ট্রং হোক না কেন মেন্টালি, আলটিমেটলি তাদেরকে সারেন্ডার করতে হবে তাদের প্রকৃতির হাতে, তাদের প্রবৃত্তির হাতে। and they work together for creative evolution. Ultimately নারী পুরুষকে কাজ করে যেতে হবে একসাথে ফর ক্রিয়েটিভ এভলিউশন। এদেরকে ক্রিয়েটিভ এভলিউশনের জন্য কাজ করে যেতে হবে। জর্জ বার্নার্ড শ বলছেন নারী পুরুষ তাদের সংসারের চূড়ান্ত উদ্দেশ্য, আলটিমেট গোল ইজ ক্রিয়েটিভ এভলিউশন। ক্রিয়েটিভ এভলিউশন, বংশবিস্তার, প্রক্রিয়েশনটাকে উনি বলছেন ক্রিয়েটিভ এভলিউশন। ক্রিয়েটিভ এভলিউশন বিষয়টা কি? বিষয়টাতে যাওয়ার আগে আমরা জর্জ বার্নার্ড শ সম্পর্কে একটু আইডিয়া নেই। জর্জ বার্নার্ড শ a dramatist and a philosopher. আমরা তার সম্পর্কে একটু আইডিয়া নেই। Shaw is regarded as the greatest modern. জর্জ বার্নার্ড শ তাকে ধারণা করা হয়, বলা হয় the greatest modern English dramatist. He rejected the outmoded theatrical convention. প্রচলিত নাটকের যত ধারা আছে, টেকনিক আছে, তিনি সবগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বর্জন করেছেন। জর্জ বার্নার্ড শ রিজেক্টেড দ্য ট্র্যাডিশনাল ড্রামা স্টাইল। এসব বাদ দিয়ে শ succeeded in revolutionizing British drama. উনি ব্রিটিশ ড্রামা, ইংলিশ ড্রামাতে একটা বড় সড় বিপ্লব নিয়ে আসেন, আমূল পরিবর্তন করে দেন সবকিছু। He created the theater of ideas. উনি থিয়েটার অফ আইডিয়াস এর প্রবক্তা। থিয়েটার অফ আইডিয়াস মানে আইডিয়া বলতে ফিলসফি। উনার সব নাটকই হচ্ছে ফিলসফি বেসড। এইসব নাটকে ইন দিস প্লেস হি এক্সপ্লোরস ডিফারেন্ট সোশ্যাল ইস্যুস। অনেকগুলো ইস্যু নিয়ে উনি কাজ করেছেন। কি কি? সেক্সিজম, সেক্সুয়াল ইকুয়ালিটি, socio-economic division, the effects of poverty, the philosophical and religious theories, especially different social, political, philosophical and religious theories. এই যে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, দার্শনিক এবং ধর্মীয় যে মতবাদগুলো উনি তার নাটকের মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তুলছেন, আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। ডিফারেন্ট কমপ্লেক্স সোশ্যাল ফিনোমেনা, এইসব জটিল বিষয়গুলো উনি খুব সুন্দর করে, চমৎকার করে নাটকের মাধ্যমে, ড্রামা, কমেডির মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এই ফিলোসফিক্যাল আইডিয়া গুলো। সহজ কথা, উনি ওনার ফিলোসফি আমাদেরকে কমেডির মাধ্যমে, এন্টারটেইনমেন্টের মাধ্যমে, বিনোদনের মাধ্যমে উনি আমাদেরকে শিক্ষিত করতে চাচ্ছেন। হি ইউটিলাইজেস কমেডি টু প্রমোট সিরিয়াস ভিউজ অন পাবলিক পলিসি। উনি কমেডিটাকে ইউজ করছেন, উনি হি ইজ ইউজিং কমেডি টু প্রমোট সিরিয়াস ভিউজ অন পাবলিক পলিসি, সোশ্যাল ইনস্টিটিউশন এন্ড মোরালিটি। একই কথা, উনি কমেডির মাধ্যমে আমাদেরকে জটিল বিষয়গুলো শেখানোর চেষ্টা করছেন। কঠিন কঠিন বিষয় যদি কঠিন কঠিন করে বোঝানো হয়, আমাদের অনেক কিছু মাথার উপর দিয়ে চলে যায়। জর্জ বার্নার্ড শ কমেডির মাধ্যমে, এন্টারটেইনমেন্টের মাধ্যমে, আনন্দের মাধ্যমে আমাদেরকে শেখানোর চেষ্টা করছেন। জর্জ বার্নার্ড শ ওনার একটা খুবই সিরিয়াস একটা থিওরি আছে, সেটা হচ্ছে জর্জ বার্নার্ড শ উনি ওনার রিয়েলিটি অফ হিউম্যান রিলেশনশিপ সম্পর্কে বলেছেন দেয়ার ইজ নো রোম্যান্স অর মিস্ট্রি। মানুষের যে সম্পর্ক, আমরা এটাকে রোম্যান্স বলি এটা রহস্যময় সম্পর্ক, কিন্তু এটা আসলে মোটেও কোনো রোম্যান্স অর মিস্টেরিয়াস রিলেশনশিপ না। দ্য হিউম্যান রিলেশনশিপ ইজ ভেরি রিয়েল। এখানে রোম্যান্স অর মিস্ট্রির কোনো জায়গা নাই। এটা কে বলছেন? শ বলছেন। এটা পুরোটাই হচ্ছে প্রাকৃতিক, পুরোটাই হচ্ছে প্রাকৃতিক। এখানে ওই রহস্য, রোমান্স এসব কিছু নাই। শ নিজেকে ক্রিয়েটিভ এভলিউশনিস্ট দাবি করেছেন। সরি, শ তাকে দাবি করছেন ক্রিয়েটিভ এভলিউশনিস্ট হিসেবে। ক্রিয়েটিভ এভলিউশনিস্ট, একটু আগে আমরা বললাম ক্রিয়েটিভ এভলিউশন, সৃজনশীল
বিবর্তন, সৃষ্টিশীল বিবর্তন। Men and women, they marry together to procreate. তারা তাদের বংশ বিস্তার করার জন্য বিয়ে করে, বংশ রক্ষার জন্য। বংশ রক্ষার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বংশ উন্নত করা। এই যে উন্নত করা, এমন ভাবে তারা সংসার করবে যাতে তাদের বাচ্চা কাচ্চা তাদের থেকে উন্নত হয়, নাতিপুতি আরো উন্নত হয়, ভবিষ্যৎ প্রজন্ম আগের প্রজন্মের থেকে বেশি উন্নত হয়। এই যে ভবিষ্যৎ প্রজন্মকে আগের প্রজন্মের থেকে আরো উন্নত করা, এই বিষয়টাই হচ্ছে ক্রিয়েটিভ এভলিউশন। ক্রিয়েটিভ এভলিউশন। শ নিজেকে ক্রিয়েটিভ এভলিউশনিস্ট দাবি করছেন। He is a philosopher in the sense that he has tried to present a coherent and comprehensive view of human nature and human life. জর্জ বার্নার্ড শ নিজেকে ফিলোসফার দাবি করেছেন। কেন? কারণ উনি হিউম্যান নেচার এন্ড হিউম্যান লাইফ এই দুটো বিষয় আমাদের সামনে পরিষ্কার করার চেষ্টা করেছেন। হোয়াট ইজ হিউম্যান নেচার? এই যে একটাকে বললাম ইনস্টিংক্ট, ইনটিউশন, প্রকৃতি, প্রবৃত্তি। হিউম্যান নেচারটা কি? হিউম্যান নেচার কি চায়? আমাদের কেন হিউম্যান নেচারের প্রতি দাস হয়ে থাকতে হয়? কেন আমরা আমাদের প্রকৃতির প্রতি দাস? আমাদের প্রবৃত্তি, আমাদের চেতনার দাস আমরা। হিউম্যান নেচার সম্পর্কে আলোচনা করছেন, এন্ড হিউম্যান লাইফ, মানুষের জীবন সম্পর্কে আলোচনা করছেন। কেন মানুষ জন্মগ্রহণ করে, কেন বেঁচে থাকে, কেন মানুষ তার প্রকৃতির দাস। He also shows the way in which human life should best be lived. Human life should best be lived. সবচেয়ে ভালোভাবে কিভাবে বাঁচা যায়, সবচেয়ে ভালোভাবে কিভাবে বাঁচা যায় তার সেটার একটা পদ্ধতি উনি বলছেন। আমরা আমাদের লাইফ ফোর্সের আইডিয়াটাকে আরেকটু এনরিচ করি। শস বিলিভ ইন লাইফ ফোর্স। লাইফ ফোর্স বলতে শ কি বোঝাচ্ছেন? শ কি বলছেন? লাইফ ফোর্স কি এটা একটু আগে আমরা বলেছি। শ বিলিভস দ্যাট there is a mysterious power, একটা রহস্যময় অতিপ্রাকৃত শক্তি আছে, which controls nature. এই রহস্যময় অতিপ্রাকৃত শক্তি নেচারকে কন্ট্রোল করে, প্রকৃতিকে কন্ট্রোল করে, and works for the betterment of life. এই লাইফ ফোর্সের কাজ কি? জীবনকে উন্নত করা, জীবনকে আরো উন্নত করা, আরো উন্নত করা। প্রথম প্রজন্মের থেকে পরের প্রজন্ম আরো উন্নত হবে, তার পরের প্রজন্ম আরো উন্নত হবে, ধীরে ধীরে যত বংশ বিস্তার হবে প্রাণী আরো উন্নত হবে। তাহলে লাইফ ফোর্স কি? লাইফ ফোর্স ইজ এ মিস্টেরিয়াস পাওয়ার, একটা রহস্যময় শক্তি, অতিপ্রাকৃত সুপারন্যাচারাল ফোর্স দ্যাট কন্ট্রোলস নেচার, যেটা প্রকৃতিকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। এবং তার উদ্দেশ্য কি? কিসে কাজ করছে? লাইফ ফোর্স ওয়ার্কস ফর দ্য বেটারমেন্ট অফ লাইফ, জীবন উন্নয়ন, জীবনকে উন্নয়ন করে। প্রতিটা প্রাণী আস্তে আস্তে আরো উন্নত হবে, আরো উন্নত হবে। বিবর্তনের মাধ্যমে দে উইল বি বেটার অ্যানিমালস, বেটার বিংস ইন অল স্টেজেস। প্রতিটা স্টেজে ধীরে ধীরে পরবর্তী প্রজন্ম আগের প্রজন্মের থেকে আরো উন্নত হবে, আরো উন্নত হবে, আরো উন্নত হবে। কন্টিনিউয়াস বেটারমেন্ট। দ্য লাইফ ফোর্স মেক্স শ আ ক্রিয়েটিভ এভলিউশনিস্ট। এই যে লাইফ ফোর্সে বিশ্বাসের মাধ্যমে শ নিজেকে ক্রিয়েটিভ এভলিউশনিস্ট দাবি করছেন। তাহলে হোয়াট ইজ লাইফ ফোর্স? লাইফ ফোর্স ইজ আ মিস্টেরিয়াস সুপারন্যাচারাল পাওয়ার দ্যাট কন্ট্রোলস নেচার, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছে এবং জীবন, প্রতিটা প্রাণীকে সে আরো উন্নত করছে, আরো উন্নত করছে নেক্সট জেনারেশনে। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে প্রাণী জীবন আরো উন্নত হচ্ছে। অসাধারণ বলছে স্যার, অসাধারণ। Throughout the ages, it has been making experiments in evolving better and better forms of life. লাইফ ফোর্স কি করছে? সে একজন বিজ্ঞানী। লাইফ ফোর্সকে একজন আমরা কসমিক সায়েন্টিস্ট বলতে পারি, সুপারন্যাচারাল সায়েন্টিস্ট বলতে পারি। লাইফ ফোর্স সবসময় কি করছে? এক্সপেরিমেন্ট করছে, পরীক্ষা নিরীক্ষা করছে, ইভলভিং বেটার অ্যান্ড বেটার অ্যান্ড বেটার ফর্মস অফ লাইফ। এমন ভাবে প্রাণীকে একত্রিত করা হবে যাতে ভবিষ্যৎ বংশধর আরো উন্নত হয়। সবসময় এক্সপেরিমেন্ট চলছে। সায়েন্টিস্টরা যেমন সবসময় এক্সপেরিমেন্ট করে, লাইফ ফোর্স অলওয়েজ ইন এক্সপেরিমেন্টেশন, সবসময় পরীক্ষা নিরীক্ষা করছে। when life progresses towards a new form,
জীবন নতুন একটা জীবন জন্ম দিচ্ছে। দ্য লাইফ ফোর্স কনসিডার্স ওয়েদার ইট ইজ পারফেক্ট অর নট। যখন নতুন একটা প্রজন্ম আসলো, তখন লাইফ ফোর্স সেটাকে জাজ করে, মূল্যায়ন করে, এটা কি আগেরটার থেকে বেটার। যদি বেটার হয় ওকে, যদি বেটার না হয় সাথে সাথে ওইটার যাত্রা সেখানে শেষ। লাইফ ফোর্স ইজ অলওয়েজ এন এক্সপেরিমেন্টেশন। সবসময় সে চাইবে ভবিষ্যৎ প্রজন্ম আগেরটার থেকে বেটার হোক, মোর পারফেক্ট, আরো পারফেক্ট। ইট ইজ, ইফ ইট ইজ ফাইন্ড, এখানে ইফ হবে, এখানে এফ হবে, এটা ঠিক করে নেবেন। ইফ 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 ইট ফাইন্ডস দ্য ফর্ম ইমপারফেক্ট, যদি ভবিষ্যৎ প্রজন্ম ইমপারফেক্ট হয়, আগেরটার থেকে উন্নত না হয়, ইট ক্রিয়েটস ইন দোজ ক্রিয়েচার্স দ্য ইনস্টিংস টু ইমপ্রুভ, তখন ওই প্রাণীতে সে একটা চেতনা দিয়ে দেয়, একটা মনোভাব দিয়ে দেয়, একটা ভাবনা দিয়ে দেয় যে তাকে আরো ইমপ্রুভ করতে হবে। ইনস্টিংক্ট টু ইমপ্রুভ, ইনস্টিংক্ট টু ইমপ্রুভ, মাথার মধ্যে ভাবনা দিয়ে দেয়, চিন্তা দিয়ে দেয় তাকে আরো উন্নত হতে হবে। এই যে আমাদের সমাজে এত এত আয়োজন, কসমেটিক সার্জারি, জিম, আমরা সারাক্ষণ আমরা চেষ্টা করছি আমাদের বাইরেটা ইমপ্রুভ করতে। আমরা জিমে যাচ্ছি, আমরা কসমেটিক সার্জারি করছি, আমরা পার্লারে যাচ্ছি, আমরা সেলুনে যাচ্ছি, আমরা নিজেদেরকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। কিন্তু আমাদের ভুলটা হচ্ছে আমরা শুধু বাইরেটা নিয়ে চিন্তা করছি, আমরা শুধু আমাদের এক্সটেরিয়ার, বাইরেটাকে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করছি। লাইফ ফোর্স কিন্তু মানুষের বাইরেটা ইমপ্রুভের ব্যাপারে অতটা কেয়ার করছে না। ইমপ্রুভ করতে হবে ভেতরে। ভেতর বলতে, ভেতর বলতে মনে, মেন্টালিটিতে। ইনস্টিংক্ট টু ইমপ্রুভ, ইনস্টিংক্ট টু ইমপ্রুভ, লাইফ ফোর্স আমাদেরকে আরো উন্নত হওয়ার আমাদের মধ্যে প্রবৃত্তি, মনোভাবের সৃষ্টি করে। দোজ হু ইগনোর দিস ইনস্টিংক্ট, যারা নিজেদেরকে ইমপ্রুভ করতে ব্যর্থ হয়, যারা এটাকে ইগনোর করে বা ব্যর্থ হয়, দে কেয়ার অনলি ফর প্লেজার, তারা শুধু নিজের আনন্দ উল্লাসে নিয়োজিত থাকে, মত্ত থাকে, তারা নিজেদেরকে উন্নত করে না। অ্যান্ড লেফট ওয়ার দে আর, দোজ হু হিট দ্য মিস্টেরিয়াস কল, যারা লাইফ ফোর্সের সেই রহস্যময় যে ডাক, নিজেকে উন্নত করার যে আহ্বান, সেটাকে তারা যখন সাড়া দেয়, দ্য লাইফ ফোর্স ফর বেটারমেন্ট মুভ ফরওয়ার্ড, যারা নিজেদেরকে উন্নত করতে পারে তারাই টিকে থাকবে, যারা নিজেদেরকে উন্নত করতে পারবে না তারা বিলুপ্ত হয়ে যাবে। এই যে কত শত প্রজাতি তারা বিলুপ্ত হয়ে গেছে, তারা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারেনি, নিজেদেরকে অ্যাডাপ্ট করতে পারেনি, তারা বিলুপ্ত হয়ে গেছে। লাইফ ফোর্স সবসময় আমাদেরকে প্রেরণা দিচ্ছে, ইন্সপিরেশন দিচ্ছে, আমাদেরকে প্রেসার দিচ্ছে। কেন প্রেসার দিচ্ছে? টু ইমপ্রুভ আওয়ারসেলভস, আমাদেরকে ইমপ্রুভ করা। দ্য লাইফ ফোর্স ইজ দ্য এসেন্স, দ্য আলটিমেট রিয়ালিটি বিহাইন্ড দ্য ওয়ার্ল্ড অফ দ্য সেন্সেস। এই যে আমরা আমাদের সেন্স দিয়ে দুনিয়া যা বুঝি, জর্জ বার্নার্ড শ বলছেন, ইট ইজ দ্য আইডিয়া, কনসেপশন, ফেইথ, বিলিভ অফ জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ বলছেন লাইফ ফোর্স এটা হচ্ছে আলটিমেট রিয়ালিটি। বিভিন্ন ধর্মে লাইফ ফোর্সকে ঈশ্বর, আল্লাহ নামে ডাকা হয়। বিভিন্ন রিলিজিয়নে দেখবেন লাইফ ফোর্সকে ওনারা বিভিন্ন নামে ডাকে, ঈশ্বর, আল্লাহ, ভগবান। এইখানে জর্জ বার্নার্ড শ সেটাকে বলছেন লাইফ ফোর্স, এবং রিলিজিয়াস ওয়েতে না ডিসকাস করে উনি সায়েন্টিফিক অ্যাপ্রোচ নিচ্ছেন। সায়েন্টিফিক ওয়েতে উনি দ্য ক্রিয়েটর, দ্য আলটিমেট ক্রিয়েটরকে আখ্যায়িত করছেন। সো লাইফ ফোর্স এটা হচ্ছে জর্জ বার্নার্ড শর মতে দ্য আলটিমেট ক্রিয়েটর, দ্য গ্রেট এক্সপেরিমেন্টার। লাইফ ফোর্স, the mysterious supernatural power that controls nature and always working, সারাক্ষণ কাজ করে যাচ্ছে। প্রতিটা প্রজাতি আস্তে আস্তে উন্নত হবে, গরু, ছাগল, মানুষ, গাছপালা, সবকিছু, যত জীবন আছে, উদ্ভিদ, প্রাণী, সব ধীরে 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 বেটারমেন্ট আসবে, আপগ্রেড হবে। ভবিষ্যৎ প্রজন্ম আরো ভালো হবে, তারপরেরটা আরো ভালো, তারপর আরো ভালো, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে কন্টিনিউয়াস আপগ্রেডেশন চলতে থাকবে, এক্সপেরিমেন্টেশন চলতে থাকবে। সবসময় লাইফ ফোর্স চেক করবে এটা কি বেটার, আগেরটার থেকে বেটার, ওকে পাস। আগেরটার থেকে বেটার না, আগেরটার থেকে বেটার না, তাহলে এটাকে ইমপ্রুভ করতে হবে। তখন লাইফ ফোর্স ওকে
একটা ইম্পেটাস দেয়, একটা ইন্সপিরেশন দেয়, প্রেশার দেয় টু ইমপ্রুভ। যারা সেই ডাকে সাড়া দিতে পারে তারাই ভবিষ্যৎ প্রজন্মে টিকে থাকবে, আর যারা সাড়া দিতে পারবে না তারা হারিয়ে যাবে। এখন কথা হচ্ছে শাওস থিওরি অফ লাইফ ফোর্স। এই যে সে লাইফ ফোর্স এর কথা বলছেন, হোয়াট ইজ ইটস এইম, এর উদ্দেশ্যটা কি? লাইফ ফোর্স এর এইমটা কি, লক্ষ্যটা কি? হোয়াট ইজ দ্য আলটিমেট গোল? ইন দ্য ভেরি বিগিনিং, সৃষ্টির শুরুতে, ইউনিভার্স কন্টেইনড বোথ লাইফ অ্যান্ড ম্যাটার। শুরুতে জীবন এবং বস্তু পদার্থ আলাদা ছিল, লাইফ ছিল আলাদা, ম্যাটার ছিল আলাদা, বস্তু। এরপর লাইফ ফোর্স সে কি করলো? লাইফ ফোর্স এন্টার্স ইনটু ম্যাটার। জীবন কোথায় প্রবেশ করলো? বস্তুতে প্রবেশ করলো। ইট বিকামস এ লিভিং অর্গানিজম। এটা সব ধর্মের একটা কোর। প্রাণীর জীবনের কিভাবে সৃষ্টি হলো? আগে জীবন আলাদা ছিল, বস্তু পদার্থ আলাদা ছিল। একটা সময় লাইফ ফোর্স কি করলো? জীবনকে পদার্থের ভিতরে প্রবেশ করালো। আমাদের ধর্মে যেমন আছে, আল্লাহ জীবন দিলেন কোথায়? কাদায়। আছে না এরকম? প্রতিটা রিলিজনেই আছে যে বস্তু পদার্থ এবং জীবন আলাদা ছিল, একটা সময় জীবন সেই বস্তুতে প্রবেশ করে। যখনই লাইফ এন্টার্স ইনটু ম্যাটার, তখন এনিমেটস ইট, এটাকে জীবন দান করে, এটা নড়াচড়া করতে থাকে, এনিমেট করতে থাকে। যখনই লাইফ ম্যাটারে প্রবেশ করলো, দেন ইট টার্নস ইনটু আ লিভিং অর্গানিজম। এটাই হচ্ছে জীবন। সেটা আমরা উদ্ভিদ বলি, গাছপালা বলি, অথবা প্রাণী বলি, বিভিন্ন প্রাণী, জন্তু, জানোয়ার। লাইফ ক্যানট এভলভ অর ডেভেলপ আনলেস ইট এন্টার্স ইনটু ম্যাটার অ্যান্ড ক্রিয়েটস লিভিং অর্গানিজম। জীবন সবসময় চায় উন্নত হতে, কিন্তু জীবন যদি বস্তুতে প্রবেশ না করে, যদি লিভিং অর্গানিজম ক্রিয়েট না করে, তাহলে সে উন্নত হতে পারে না। লাইফ যেমন তেমনই থেকে যায়। লাইফ যদি নিজেকে উন্নত করতে চায়, তবে লাইফকে ম্যাটারের মধ্যে প্রবেশ করতে হবে, নিজেকে লিভিং অর্গানিজম হিসেবে প্রকাশ করতে হবে। লাইফ ক্যানট ইভলভ অর ডেভেলপ অ্যালোন। সে একা একা, লাইফ একা একা উন্নত হতে পারে না। উন্নত হতে হলে তাকে ম্যাটারের মধ্যে প্রবেশ করতে হবে এবং নিজেকে লিভিং অর্গানিজম হিসেবে আত্মপ্রকাশ করতে হবে। লাইফ তার জীবনের দুটো উদ্দেশ্য, লাইফ ফোর্স দুটো উদ্দেশ্য, দুটো পারপাস, টু এইমস। একটা হচ্ছে ইমিডিয়েট, একটা হচ্ছে শর্ট টার্ম গোল। কি? টু অ্যাকোয়ার নিউ ফ্যাকাল্টিজ অ্যান্ড হায়ার ইন্টেলিজেন্স। নতুন গুণাবলী অর্জন করা এবং অধিক বুদ্ধিমত্তা, উচ্চ বুদ্ধিমত্তা অর্জন করা, আরো বুদ্ধিমান হওয়া, নতুন ক্ষমতা পাওয়া, নিউ ফ্যাকাল্টিজ, নিউ পাওয়ার্স অ্যান্ড হায়ার ইন্টেলিজেন্স। আর আলটিমেট কি? এটা হচ্ছে লং টার্ম গোল, টু পাস বিয়ন্ড ম্যাটার। যখন তার লাইফ টাইম শেষ, তখন সে ম্যাটার থেকে বের হয়ে যায়। আমাদের ধর্মে আছে না যে একটা সময় আমাদের রুহ, আত্মা আমাদের শরীর থেকে বের হয়ে যায়। আলটিমেটলি লাইফ শরীর থেকে বের হয়ে যাবে, তবে যখন বের হবে তখন তাকে আরো উন্নত হতে হবে, আরো উন্নত হতে হবে। যতক্ষণ না পর্যন্ত সে উন্নত না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত তার সময় হবে না। লাইফ তাকে ইমিডিয়েটলি নতুন ফ্যাকাল্টি, নতুন কোয়ালিটি অর্জন করতে হবে এবং হায়ার ইন্টেলিজেন্স, অধিক বুদ্ধিমত্তা অর্জন করতে হবে। এবং আলটিমেটলি তাকে কি করতে হবে? দে নিড টু পাস বিয়ন্ড ম্যাটার। তাদেরকে ভেদ করে যেতে হবে, বস্তু ভেদ করে যেতে হবে। লাইফ শরীর থেকে বের হয়ে যাবে, তবে যখন লাইফটা শরীর থেকে বের হয়ে যাবে তখন সেটা অবশ্যই আগের থেকে উন্নত হবে। আচ্ছা, এখানে এখানে কিছু সায়েন্টিফিক ইনফরমেশন আছে, কিছু তথ্য আছে। এটা হচ্ছে আপনাদের সেলফ স্টাডির জন্য, আপনারা নিজেরা পড়ে নেবেন। আমি একটু জাস্ট আপনাদেরকে গাইড করছি। একটু আগে যেটা বললাম সেটাই এখানে একটু ডিটেলসে আছে, আমি একটু তাড়াতাড়ি বলছি। লাইফ ফোর্স এক্সপ্রেসেস ইটসেলফ ইন ম্যাটার। লাইফ ফোর্স, লাইফ যখন ম্যাটারে প্রবেশ করে তখন সে লিভিং অর্গানিজম হয়। দ্য উইল টু ক্রিয়েট ম্যাটার অর টু মোল্ড ম্যাটার। যখন সে
প্রবেশ করে, জীবন যখন বস্তুতে প্রবেশ করে লিভিং অর্গানিজম হয়, তখন ইভলিউশন স্টার্ট হয়, বিবর্তন স্টার্ট হয়, নিউ অর্গান ডেভেলপস, আস্তে আস্তে উন্নত হয়। এখন আমরা পরের পয়েন্টে যাই। দ্য ইভলিউশন ইজ নট টুয়ার্ডস ফর্ম অফ গ্রেটার বিউটি অর ফিজিক্যাল স্ট্রেংথ। শুধুমাত্র বাইরে বাইরে ডেভেলপ হলে হবে না, ভেতরে ডেভেলপ হতে হবে। দ্য ইভলিউশন ইজ নট টুয়ার্ডস ফর্ম অফ গ্রেটার বিউটি অর ফিজিক্যাল স্ট্রেংথ। সৌন্দর্য বা শক্তি, ওই বিউটি পার্লার কসমেটিক সার্জারি করে যদি আপনি আরো সুন্দর হন, আপনি যদি জিমে গিয়ে আপনার শক্তি আরো বৃদ্ধি করেন, দ্যাট ইজ নট এনাফ, দ্যাট ইজ নট এনাফ। সেই ইভলিউশনে কিছু হবে না। এভলিউশনটা হতে হবে কোথায়? টুয়ার্ডস হায়ার অ্যান্ড হায়ার ফর্মস অফ ইন্টেলিজেন্স, টুয়ার্ডস হায়ার অ্যান্ড হায়ার ফর্মস অফ ইন্টেলিজেন্স, হায়ার অ্যান্ড হায়ার ফর্মস অফ ইন্টেলিজেন্স। আরো বুদ্ধিমান হতে হবে, আরো স্মার্ট হতে হবে, আরো ইন্টেলিজেন্ট হতে হবে, আরো ওয়াইজ হতে হবে। নিউ পাওয়ার্স অফ মাইন্ড, পাওয়ার্স অফ ইনসাইট, ভিশন অ্যান্ড ইন্টেলিজেন্স। মানুষের মনের ক্ষমতা, মানুষ বলতে সবার, সব প্রাণীর মন, এখানে আমরা মানুষের উপর ফোকাস করি। মনের ক্ষমতা বৃদ্ধি পাবে, আমাদের যে ইনসাইট, আমাদের অন্তর্জ্ঞান, সেটা বাড়বে, আমাদের ভিশন এন্ড ইন্টেলিজেন্স, আমাদের বুদ্ধিমত্তা, এসব বাড়তে থাকবে, গ্র্যাজুয়ালি ডেভেলপ হতে হবে। মোর ইফেক্টিভ এভলিউশন টুয়ার্ডস হায়ার ফর্ম অফ লাইফ। আমরা ধীরে ধীরে আরো উন্নত হব। উন্নত কোথায় হব? চিন্তা চেতনা মন মানসিকতায় উন্নত হব। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম চিন্তা চেতনা মন মানসিকতা বুদ্ধিমত্তায় উন্নত হবে। চিন্তা চেতনা মন মানসিকতা বুদ্ধিমত্তায় উন্নত হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এভলিউশন টেকস প্লেস not continuously or faultlessly, but through a constant process of trial and error. ট্রায়াল এন্ড এরর, সবসময় এক্সপেরিমেন্টেশন চলছে। সবসময় যে ভবিষ্যৎ প্রজন্ম উন্নত হবে তা না, যদি উন্নত না হয় উন্নত করতে হবে, উন্নত করতে হবে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, স্যার কারো স্পিরিচুয়াল এনলাইটেনমেন্টের ব্যাপারটাও কি স্যার জেনারেশন টু জেনারেশন স্যার ভ্যারি করে? হ্যাঁ, এটাও একটা তো প্রজন্ম আমাদের, থেকে এটাও তো আমাদের ওই ইয়ের অংশ, ইন্টেলিজেন্সের অংশ। দ্যাট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার ইন্টেলিজেন্স। আমাদের মন মানসিকতা বুদ্ধিমত্তা চিন্তা চেতনা বাড়বে, মানে কি স্পিরিচুয়ালিটিও আস্তে আস্তে এনরিচড হবে, সেটাও আমাদের ইন্টেলিজেন্স, কম্প্রিহেন্সিভ সার্বিক বুদ্ধিমত্তার একটা অংশ। এবং আমরা আরো উন্নত হব, আরো উন্নত হব, আরো উন্নত হব। ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছেলে নাতি পুতি, ভবিষ্যৎ প্রজন্ম যত আসবে, আস্তে আস্তে তাদের বুদ্ধিমত্তা, তাদের মানবিকতা মন মানসিকতা সবকিছুই উন্নত হবে। এইভাবে লাইফ ফোর্স ধীরে ধীরে ভবিষ্যৎ প্রজন্মকে আরো উন্নত করবে। শুধুমাত্র সৌন্দর্য বা শারীরিক শক্তি না, মানসিক শক্তিতেও, বুদ্ধিমত্তা মানবিকতা সবকিছুর ভিত্তিতে। আচ্ছা, এইখানে আমাদের মানব মস্তিষ্ক, মানুষের যে স্কালের একটা ইভলিউশন আপনাদের সামনে আছে, দেখেন। আজকে থেকে 2-3 মিলিয়ন বছর আগে, মানে 20 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে, দেখেন মানুষের চোয়ালের অংশটা বেশি স্ট্রং ছিল, ব্রেনটা ছিল তুলনামূলকভাবে ছোট। 7 লক্ষ এরপর এরপর 7,50,000 বছর আগে দেখেন আমাদের চোয়ালের সাইজ আস্তে আস্তে ছোট হতে লাগলো, কিন্তু আমাদের ব্রেন বড় হতে লাগলো। 1 লক্ষ বছর, 4 লক্ষ বছর থেকে 1 লক্ষ বছর আগে দেখেন চোয়ালের সাইজ আরো কমে গেছে এবং ব্রেন আরো বড় হয়েছে। এরপর 40,000 বছর থেকে এই যে প্রেজেন্ট টাইম পর্যন্ত দেখেন চোয়ালের সাইজ আরো ছোট, চোয়াল আরো ছোট, ব্রেনটা আরো বড়। দেখেন ব্রেনের সাইজ আস্তে আস্তে বড় হচ্ছে, চোয়ালের সাইজ আস্তে আস্তে ছোট হচ্ছে। কেন? আমরা এখন চোয়াল কম ব্যবহার করি, ব্রেনটা বেশি ব্যবহার করি। আগে আমরা কাঁচা মাংস খেতে হতো, কাঁচা সবজি খেতে হতো, আমাদের চোয়ালটা থাকতো স্ট্রং। কিন্তু ধীরে ধীরে আমরা রান্না করতে শিখলাম, নরম খাবার খেতে শিখলাম, এখন আমাদের চোয়ালটা ছোট, কিন্তু আমরা মাথার কাজ করি বেশি, এই জন্য আমাদের ব্রেনটাও বড়। এই যেটা কিন্তু ক্রিয়েটিভ এভলিউশন। আমরা খাবারে
কম শক্তি খরচ করছি দেখে আমাদের চোয়ালটা ছোট হয়ে যাচ্ছে, আমরা ব্রেইনে বেশি শক্তি খরচ করতে দেখে ব্রেনটা এখন বড়। ক্রিয়েটিভ এভলিউশনের এটা একটা এক্সাম্পল। কিন্তু এটা তো বাইরে যেটা দেখা যাচ্ছে, আসল ডেভেলপমেন্ট হচ্ছে এখানে ব্রেইনে। আমাদের চিন্তা চেতনা মন মানসিকতায় উন্নত হতে হবে। এরপরে জর্জ বার্নার্ড শ হিউম্যান রিলেশনশিপ সম্পর্কে কিছু ধারণা দিয়েছেন, মানুষের সাথে মানুষের সম্পর্ক। ইন জর্জ বার্নার্ড শ'স কনসেপশন, জর্জ বার্নার্ড শ'র মতে, দ্য ইনিশিয়াল ফর্ম অফ লাইফ ওয়াজ ফিমেল। সৃষ্টির শুরুতে যে জীবন সেটা ছিল নারী। শি ক্রিয়েটেড ম্যান, ফিমেল created man. The life force is working through woman to create man. লাইফ ফোর্স সে নারীর মাধ্যমে যে বংশ বিস্তার সেটাকে নিশ্চিত করছে। লাইফ ফোর্স কি করছে? লাইফ ফোর্স ইজ ওয়ার্কিং থ্রু ওমেন, নারীর মধ্যে সে ঢুকে যাচ্ছে, নারীতে সে ভর করছে, নারীকে সে শক্তি দিচ্ছে। লাইফ ফোর্স কেন? টু ক্রিয়েট ম্যান who is designed to carry স্যার এই জন্য life কি of স্যার higher ধর্মে স্যার levels. নারীকে এত বেশি মূল্যায়ন করা হয়েছে স্যার? হ্যাঁ, বলতে পারে। এটা বেশিরভাগ ধর্মেই দেখবেন যে মূল যে ধর্ম সেখানে নারীকে অনেক গুরুত্ব দেওয়া হয়, বিকজ woman has the key of procreation. এই যে বংশবৃদ্ধি, বংশবিস্তার, বংশের উন্নয়ন, এটার কিন্তু হয় নারীর গর্ভে। ম্যান ইজ দ্য ইনস্ট্রুমেন্ট অফ লাইফ ফোর্স, জীবনী শক্তি লাইফ ফোর্স পুরুষকে ব্যবহার করছে ফর দ্য ইভলিউশন অফ হায়ার ফর্মস। পুরুষের মাধ্যমে নতুন প্রজন্ম, উন্নত প্রজন্ম আসছে। His increased intelligence and faculties will become a part of a common heritage. আজকে পুরুষ উন্নত হলো, তার যে গুণ, এটা যদি সে ঠিক মতো ট্রান্সফার করতে পারে, তবে তার যে সন্তান সেও একই গুণাবলী নিয়ে জন্মগ্রহণ করবে এবং সে আরো উন্নত হবে, কারণ সে বাবার কাছ থেকেও পাবে, মায়ের কাছ থেকেও পাবে। সো ইন দ্য নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম, লাইফ উইল এক্সপ্রেস ইটসেলফ অ্যাজ এ স্লাইটলি হায়ার লেভেল। এই জন্য ভবিষ্যৎ প্রজন্ম উন্নততর হবে, আরো উন্নত হবে। নারী পুরুষ তারা একত্রিত হচ্ছে, তারা যতটুকু উন্নত তার থেকে আরেকটু বেশি উন্নত হবে তাদের সন্তান। and the process will continue from generation to generation. ধীরে ধীরে আরো উন্নত হবে, ভবিষ্যৎ প্রজন্ম আরো উন্নত হবে। The life force has created the impulse of sex for the betterment of race. এই যে the act of sex, এটা লাইফ ফোর্স আমাদের মধ্যে সেই চেতনা দিয়ে দিয়েছে। Ultimate goal of sex is betterment of race. মানুষ আরো উন্নত হবে। When there is a union of two creatures, যখন নারী পুরুষ একত্রিত হবে, both inspired by a strong will to improve, এরা দুজনই ইমপ্রুভ করতে চাচ্ছে। এদের জীবনের উদ্দেশ্য, একসাথে মিলিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদের ভবিষ্যৎ প্রজন্ম আরো উন্নত হবে, ভবিষ্যৎ প্রজন্ম আরো বেটার হবে। A better offspring is likely to be produced. তার মানে এই হচ্ছে আমাদের সকল রহস্যের সমাধান। কেন নারী পুরুষের কাছে আকৃষ্ট হয়? কেন একজন নারী জানে না সে কেন পুরুষের প্রতি আকৃষ্ট, কেন তার প্রতি সে এতটা দুর্বল? কারণ প্রকৃতি সেই সিগন্যালটা দেয়, প্রকৃতি সেই সিগন্যালটাই দেয় যে এরা দুইজন যদি একত্রিত হয় তাদের সন্তান আরো বেটার হবে, আরো স্বাস্থ্যবান হবে, আরো বুদ্ধিমান হবে, আরো মানবিক হবে। এটা হচ্ছে সমাজ, এটা হচ্ছে সমাজের থেকে বেশি বোঝে হচ্ছে প্রকৃতি। আমরা ন্যাচারালি অ্যাট্রাক্টেড হই সেই সব নারী পুরুষের প্রতি যাদের মাধ্যমে আমাদের উন্নত বংশবৃদ্ধি হবে। আমাদের ইনস্টিংক্ট আমাদেরকে সেই সিগন্যালটা দেয় যে এই নারী পুরুষ যদি একসাথে বংশবৃদ্ধি করতে পারে, ভবিষ্যৎ প্রজন্ম আরো উন্নত হবে, আরো উন্নত হবে, আরো উন্নত হবে। সোসাইটি জোর করে যদি ম্যাচ মেকিং করে দেয়, তাহলে সেটা কিন্তু বেশিরভাগ সময়ই যে সঠিক হয় না তা কিন্তু প্রমাণ আশেপাশে আছে। কিন্তু নারী পুরুষ যখন একদম প্রাকৃতিক ভাবে আকৃষ্ট হয়,
ন্যাচারালি যখন তারা অ্যাট্রাক্টেড হয় তখন এর পেছনে থাকে হচ্ছে নেচার, প্রকৃতি সেই সিগন্যালটা দেয় যে হ্যাঁ, এরা যদি একত্রিত হয় এদের ভবিষ্যৎ প্রজন্ম আরো উন্নত হবে। এই যে আরো উন্নত প্রজন্ম জন্ম দেওয়ার যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, এর এই আকাঙ্ক্ষাতেই কিন্তু নারী পুরুষরা সাবকনসিয়াসলি তারা অ্যাট্রাক্টেড হয়। মানুষ কেন ন্যাচারালি অ্যাট্রাক্টেড হয়? কারণ প্রকৃতি তাদের মধ্যে সেই ইম্পালস তৈরি করে দেয়, তাদের প্রবৃত্তি একে অন্যকে আকর্ষণ করে। কারণ এরা যদি একত্রিত হয় এদের সন্তান আরো উন্নত হবে, আরো পারফেক্ট হবে, আরো উন্নত হবে। সেই জন্য হিউম্যান রিলেশনশিপ ইজ নাথিং বাট কেমিস্ট্রি। সায়েন্টিস্টরা বলেছেন না, পুরোটাই কেমিস্ট্রি, ন্যাচারাল কেমিস্ট্রি। নারী পুরুষ কেন আকৃষ্ট হচ্ছে? কারণ আমাদের হরমোন, আমাদের যে ইম্পালস আমাদেরকে সেই সিগন্যাল দিচ্ছে যে আমি যদি এর সাথে একত্রিত হই আমাদের সন্তান আরো উন্নত হবে। আমাদের ভেতরে সেই, সেটা আমরা নিজেরাও জানি না, সেটা কি? টু ক্রিয়েট আ বেটার লাইফ ফর্ম, আমার ভবিষ্যৎ প্রজন্ম যেন আমার থেকে উন্নত হয়। এবং সেটা কিভাবে হবে? এমন ভাবে ম্যাচ মেকিং করতে হবে যাতে পারফেক্ট ম্যাচ হয়। পারফেক্ট ম্যাচ হলেই বেটার অফ স্প্রিং, বেটার চিলড্রেন, আরো উন্নত। উন্নত কোথা দিক দিয়ে? শুধুমাত্র নট ফিজিক্যাল বাট অলসো মেন্টাল। কোনো না কোনো ভাবে মানে সায়েন্টিস্টরা দেখেছেন যে যখনই নারী পুরুষ প্রাকৃতিক ভাবে তারা একত্রিত হয় তখন তারা একজন আরেকজনের বেস্ট ম্যাচ। হয়তো বাইরে থেকে দেখতে তাদেরকে খুবই মানে বেমানান লাগে, কিন্তু তারা আলটিমেটলি দে আর পারফেক্ট ম্যাচ টু ইচ আদার। প্রকৃতি এমন একটা সিস্টেম করে রেখেছে যে আমরা সবসময় আমাদের বেস্ট ম্যাচ যে তার প্রতি আমরা আকৃষ্ট হই। এটা কে বলেছেন? বলেছেন জর্জ বার্নার্ড শ। আমাদের লাস্ট স্লাইড, আজকের শেষ। আজান দিচ্ছে একটু। আচ্ছা, আমরা এটা শেষ করে দেই। শ'স ভিউ অন ম্যারেজ। জর্জ বার্নার্ড শ ম্যারেজ সম্পর্কে, বিবাহ সম্পর্কে তার মতামত কি? দ্য ইনস্টিটিউশন অফ ম্যারেজ, এই যে দ্য আইডিয়া কালচার অফ ম্যারেজ দ্যাট শ continually attacks in Man and Superman. জর্জ বার্নার্ড শ ট্র্যাডিশনাল বিয়ে, এই যে সামাজিক যে একটা ইনস্টিটিউশন ম্যারেজ, উনি এটার বিরুদ্ধে। ম্যারেজ মানে আমরা সোশ্যালি জোর করে যে একটা ইনস্টিটিউশন দাঁড় করিয়েছি ম্যারেজ, এটা জর্জ বার্নার্ড শর পছন্দ না, উনি এটার বিরুদ্ধে। এবং উনি যখনই সুযোগ পেয়েছেন আমাদের ট্যানারের মাধ্যমে, থ্রু ট্যানারের মাধ্যমে উনি বারবার ম্যারেজ আইডিয়াকে অ্যাটাক করেছেন। More than just an attack on that institution, it is an attack on what the government has created through that institution. সামাজিকভাবে আমরা বিয়েকে এমন একটা ইনস্টিটিউশনে পরিণত করেছি যেটা উন্নত হওয়ার থেকে, উন্নতি করার থেকে ক্ষতি করে বেশি। Marriage has become something forced upon the two due to a life force. ম্যারেজ এটা অনেকটা ফোর্সড, আমরা জোর করে এই করি। আমরা আমাদের প্রাকৃতিক যে প্রবৃত্তি, ন্যাচারাল ইনস্টিংক্ট, সেটার উপর আমরা ফোকাস না করে আমরা কোথায় ফোকাস করছি? আমরা সোশ্যাল ইনস্টিটিউশনের উপর ফোকাস করছি। অনেকেই আছে যে সোশ্যাল প্রেস্টিজ বজায় রাখার জন্য অনেকে বিয়ে করে, সমাজ রক্ষার জন্য অনেকে বিয়ে করে, মানে তাদের আলটিমেট টার্গেটটা থাকে হচ্ছে ভুল। মানে দে আর ম্যারিং বাট দেয়ার আলটিমেট টার্গেট ইজ রং। ম্যারেজ যদি হয় একটা সোশ্যাল ইনস্টিটিউশন তাহলে সেটা উন্নত করার থেকে ক্ষতি করে বেশি। Some critics
feel this life force is a biological thinking. However, others feel life force is a term used for the state. সরকার অথবা সমাজ তারা জোর করে এক নারীর সাথে আরেক পুরুষের বিয়ে তারা জোর করে প্রেশার দিয়ে বিয়ে করায়। যখন বিয়েটা জোর করে হয় তখন কিন্তু আলটিমেটলি তাদের যে ভবিষ্যৎ প্রজন্ম সেটা কিন্তু বেশিরভাগ সময়ই সেটা আর উন্নত হতে পারে না, কারণ তাদের সেই মেন্টালিটিটা থাকে না। অনেক জায়গায় দেখবেন মানে সোসাইটি ইনফ্লুয়েন্স করে, জোর করে। এখন ম্যারেজটা যদি এরকম ফোর্সড ম্যারেজ হয়, একটা ফোর্সড ম্যারেজ থেকে কখনোই আমরা এরকম ভালো ফলাফল আশা করতে পারি না। ফোর্সড ম্যারেজ, জোর করে একত্রিত করা হচ্ছে নারী পুরুষকে, তখন তারা কিন্তু ওই আরো উন্নত বেটার ফিউচার জেনারেশন তারা কিন্তু হয়তো দিতে পারবে না। এই জন্য জর্জ বার্নার্ড শ এই সামাজিক যে প্রথা বিয়ে এটার বিরুদ্ধে উনি উনি কিসের পক্ষে? উনি ন্যাচারাল অ্যাট্রাকশন, প্রাকৃতিক অ্যাট্রাকশনের পক্ষে, ফোর্সড ম্যারেজের উনি বিপক্ষে। কারণ ফোর্স ম্যারেজের ফলে বেশিরভাগ সময়ই তাতে হিতে বিপরীত হয়। ভবিষ্যৎ প্রজন্ম উন্নত হওয়া তো দূরের কথা, বরং তারা আরো অবনতির মধ্যে এবং তারা আরো একটা নেগেটিভ, একটা ক্ষতিকর পরিবেশে, একটা বিধ্বংসী পরিবেশে তারা বড় হতে থাকে। There are so many more benefits that await a couple who marry that it seems that government is endorsing marriage and condemning bachelorhood. সমাজ ইচ্ছা করেই বিবাহিতদের বেশি সুযোগ সুবিধা দিচ্ছে এবং যারা আনম্যারিড ব্যাচেলর তাদেরকে কম সুযোগ সুবিধা দিচ্ছে। In Man and Superman, Shaw used a character interaction to voice his thoughts and opinion. মানে দেখা যাচ্ছে মানুষ অন্যান্য সুযোগ সুবিধা পেতেই বিয়ে করছে, মানে বিয়েটা মানুষ করছে কিন্তু অন্য উদ্দেশ্যে, সামাজিক প্রতিপত্তির কারণে, সামাজিক সুযোগ সুবিধা আদায়ের জন্য, নানা রকম অন্য অন্য সুযোগ সুবিধার জন্য মানুষ বিয়ে করছে। কিন্তু আলটিমেটলি ম্যারেজ তার যে মূল উদ্দেশ্য, ইউনিয়ন তার যে মূল উদ্দেশ্য, সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। মানুষ একটা উন্নত ভবিষ্যৎ প্রজন্ম জন্ম দেয়ার, সৃষ্টি করার, এই সৃষ্টি করার নতুন উন্নত প্রজন্ম, এটাকে তারা অবহেলা করে তারা অন্য কারণে বিয়েটাকে অন্য সুযোগ সুবিধা পাওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করছে। এই হচ্ছে জর্জ বার্নার্ড শর বিয়ে বিরোধী, প্রথাগত যে বিয়ে তার বিরোধী হওয়ার কারণ। সামাজিকভাবে যখন বিয়ে হয়, রাষ্ট্রীয়ভাবে যখন বিয়ে হয়, তখন মূল উদ্দেশ্যটা ভাটা পড়ে যায়, মূল উদ্দেশ্যটা ঢাকা পড়ে গিয়ে বিয়েটাকে ব্যবহার করে সামাজিক, অর্থনৈতিক আরো অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার জন্য। তারা দে গট ইউনাইটেড, কিন্তু আলটিমেটলি একটা বেটার ফিউচার জেনারেশন, একটা আরো ভালো ভবিষ্যৎ প্রজন্ম জন্ম দেয়া কিন্তু তাদের উদ্দেশ্য থাকে না। বার্নার্ড শ কেন প্রথাগত বিয়ের বিরোধী? প্রথাগতভাবে যখন কেউ বিয়ে করে তখন সেটা এই যে বেটার ফিউচার জেনারেশন জন্ম দেওয়া মূল উদ্দেশ্য না, অন্য উদ্দেশ্যে মানুষ বিয়ে করে। এই জন্য প্রথাগত বিয়ের বিরোধী জর্জ বার্নার্ড শ। আজকে তাহলে আমরা বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি কি কি আজকে আমরা জর্জ বার্নার্ড শর অনেক ফিলসফি নিয়ে আমরা কথা বললাম। ফিলসফি গুলোর মধ্যে লাইফ ফোর্সটা আমাদের মূল স্যার, কথা জর্জ ছিল। বার্নার্ড শ কি নিজে বিয়ে করেন নাই? খুঁজে বের করেন, ইনফরমেশন নেন। মানুষ বিয়ে করবে না কেন? বিয়ে করার উদ্দেশ্য থাকবে হচ্ছে একটা ভবিষ্যৎ সুন্দর প্রজন্ম, উন্নত প্রজন্ম সৃষ্টি করে যাওয়া। কিন্তু অন্য কারণে বিয়ে করাটা বিয়ে বিরোধী না, কিন্তু এই যে আমাদের সামাজিক প্রথাগত বিয়ের উনি বিরোধী। না, ট্রু, আমি মানি এটা আমি মানি। লাইফ ফোর্স, আজকে হচ্ছে আমাদের লাইফ ফোর্স নিয়ে আমরা চিন্তা করলাম যে
অ্যান ইজ এম্পাওয়ার্ড বাই লাইফ ফোর্স। অ্যান কেন এত পাওয়ারফুল, অ্যান কেন এত ডমিনেন্ট? কারণ ওর মধ্যে লাইফ ফোর্স আছে। লাইফ ফোর্স হচ্ছে সেই রহস্যময় প্রাকৃতিক শক্তি যেটা পুরো নেচারকে কন্ট্রোল করে। এই যে আমরা এখানে পড়েছিলাম লাইফ ফোর্স। আজকে আমরা এই লাইফ ফোর্সটাই সাধারণত বোঝার চেষ্টা করলাম, এবং এই লাইফ ফোর্সের কারণে ক্রিয়েটিভ এভলিউশন হয়। আজকে আমরা লাইফ ফোর্স, ক্রিয়েটিভ এভলিউশন নিয়ে আলোচনা শুরু করলাম। ভবিষ্যতে আমাদের আলোচনা আরো চলবে। এখন এটা আপনাদেরকে পড়াশোনা করতে হবে, এটা বেশ ডিটেলসে আপনাদের পড়তে হবে, নাহলে আপনারা ধরতে পারবেন না। আজকে স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদের বেশ সময় নিয়ে পড়তে হবে। এটা আপনি যদি বাইরে বাইরে পড়েন এটা আপনি বুঝতে পারবেন না। আজকে আমাদের যত ইনফরমেশন সব আমরা এই নাটক আর হচ্ছে ডক্টর আশা রায় এখান থেকে নেওয়া। এটাও আমি আপনাদেরকে গুগল ক্লাসরুমে অ্যাভেলেবল থাকবে, ডক্টর আশা রায়। আর এটা আপনারা পড়তে থাকেন। আজকের আলোচনায় পড়ার পরে আপনারা বুঝতে পারবেন কনফিউশন কিনা। আগে আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি না, কারণ এখন জিজ্ঞেস করে লাভও নাই। আগে আপনাদেরকে পড়তে হবে। আপনারা যদি না পড়েন তাহলে বুঝবেন না। আপনারা এটা ভালো করে পড়েন, মন দিয়ে পড়েন। এরপরে নেক্সট ক্লাস হচ্ছে আমাদের পরের সোমবার, মানডে স্যার বিয়ে তো 11:30। করেছে স্যার, দেখলাম। হ্যাঁ, বিয়ে তো করবেই। তার মনে হয় সে ভালো উদ্দেশ্যে বিয়ে করেছে, সে ওই অন্য সুযোগ সুবিধা পাওয়ার জন্য করেনি। আচ্ছা, জি স্যার। ঠিক আছে, তাহলে আপনারা পড়েন। এটা আমি সব দিয়ে স্যার দেয়া আছে, অনেক সব ভালো দিয়ে লাগলো আছে। স্যার। আপনারা সবাই আশা করি দেখবেন। নেক্সট ক্লাসে শুরুতে আমি তো আগেই আসি, 10-15 মিনিট আগেই আসি। আপনারা পড়ে আসেন, তারপরে কনফিউশনটা আমরা আস্তে আস্তে দূর করব। মানডেতে আমি 10-15 মিনিট আগেই থাকবো। আপনাদের এটার কনফিউশন গুলো, কোয়েশ্চেন গুলো আমরা একটু আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। আগে আসসালামু পড়তে হবে, এটা আলাইকুম। পড়ে আসতে হবে। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। হুম, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।